এটা দেখতে পাচ্ছ আমাদের ইংলিশ রাইটিংস অ্যান্ড গ্রামারটাকে এখানে যুক্ত করতে হবে, কারণ গ্রামারটা না করলে রাইটিংসটা হবে কি করে। তো আজকে আমাদের 18th ক্লাস। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে এর আগে আরও 17টি ক্লাস হয়েছে। হ্যাঁ, তো 17টি ক্লাসকে আমরা দেখে নেব। আমাদের পার্মানেন্ট গ্রুপে যাদেরকে জয়েন করানো হয়েছে, ওই পার্মানেন্ট গ্রুপে দেখবে এটার লিঙ্ক দেওয়া আছে পুরো সাজানো। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলেই 1 2 3 4 করে সমস্ত ক্লাস ওখানে অ্যারেঞ্জ ওয়েতে পেয়ে যাবে। ঠিক আছে, বেশ। এইগুলো দাদা ওই কিন্তু ওবিসি কেসটা নিয়ে একটু খোঁজ নিয়ে তো। আমি ওবিসি কেসটা এখনও দেখিনি কি হয়েছে না হয়েছে। ওইটা কি আজকে ডেট ছিল ওবিসি কেসের? আজকে মানে সারাটা দিনে কিছু আমি খুবই আপডেট ব্যস্ত পেলাম। ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দাদা, আচ্ছা মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে যে 17টা 18টা টাইটেল নিয়ে প্রবলেম হচ্ছিল সেটা সরকার অ্যাডাপ্ট করবে এবং তারপরে সমস্ত কেসটাই ওখান থেকে ডিসলভ করবে বলেছে। মানে এমন একটা কথা হয়েছে আর কি। আচ্ছা, বেশ। তাহলে দ্রুত এটার নিষ্পত্তি ঘটুক, এটাই আমাদের আশা। আর শুনে রাখো, এটা দ্রুত নিষ্পত্তি ঘটলে কিন্তু আমি বলে দিচ্ছি 2024-এর বিসিএস কিন্তু ফর্ম অ্যাপ্লাই হওয়ার 3 মাসের মাথায় কিন্তু পরীক্ষাটা হবে। হ্যাঁ, সো সবাই ভালো করে পড়াশোনার মধ্যেই থাকো। ঠিক আছে, ওকে। তো স্যার, যেটা, হ্যাঁ বলো। স্যার বলছি আপনি একটা কথা বলতে বলেছিলেন, মনে করে দিতে বলেছিলেন পড়ার ব্যাপারে যে কিভাবে শুরু করবো। ও আচ্ছা, তো ওটা ক্লাসের শেষে বলি। হ্যাঁ, ঠিক আছে। ক্লাসের শেষে বলছি। চল। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে একটু বলো তো দেখি, কিছু একটা বাকি ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসে, বলো। স্যার একটুখানি কনফিউশন হচ্ছে, স্যার ক্লিয়ার করে নেবো একটু। হ্যাঁ বলো। স্যার আপনি প্রিভিয়াস 18 ক্লাস যেটা বললেন ওটা আমি ইউটিউব থেকে করে নিতে পারবো, তাই তো? ইউটিউব থেকে? ইউটিউব থেকেই করতে হবে, কিন্তু ওটা সকলের জন্য নয়, ওটা স্যার মানে শুধুমাত্র বুঝলাম না, মানে তোমাদের জন্য। আমাদের এই গ্রুপটা তো পার্মানেন্ট স্যার, এবার এখানে তো সিকিউর ভিডিও থাকবে যেগুলো বাইরে লক করা হ্যাঁ, থাকবে, বাইরে এটা যাবে না। এইটা পেইড ক্লাসেরই ভিডিও। ওকে, তোমাদের আচ্ছা আচ্ছা পার্মানেন্ট গ্রুপে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওগুলো তোমরা ভিন্ন আর কেউ দেখতে পাবে না। ওকে, আচ্ছা ওখানে দেখবে যতগুলো ক্লাস হবে সব কটারই ওখানে প্লেলিস্ট করে দিয়ে দেওয়া হবে। ওটা শুধুমাত্র তোমাদের জন্যই। বোঝা গেল কি বললাম? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। তো আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল কি, পজিটিভ ভার্ব দাদা পড়ছিলাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। যদি স্ক্রিন কারো দেখা না যায়, লিভ নিয়ে আবার জয়েন করো, দেখতে পেয়ে যাবে। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি কি যে আমি মানে কাল থেকেই নতুন জয়েন করেছি, তো প্রিভিয়াস ক্লাসগুলো আমার দেখা হয়নি। তো যে টপিকটা কন্টিনিউ হচ্ছে সেটা কি আজ থেকে নতুন কোনো টপিক, মানে বুঝতে পারবো তো, সেই জন্য হ্যাঁ, একটু জিজ্ঞাসা করছি। আজ থেকে নতুন টপিক হবে। তার আগে গত দিনের একটা ক্লাসে, অর্থাৎ ক্লাস নাম্বার 17-এ আমরা পজিটিভ ভার্ব পড়ছিলাম, এইটা পড়ছিলাম। ওইখানে দুটো ভার্ব বাকি ছিল। ঠিক আছে, একটা ছিল কি লেট, আর একটা কি ছিল? হেল্প হেল্প। হ্যাঁ, ভেরি গুড। একটা লেট ছিল, একটা হেল্প ছিল। এই দুটো ভার্ব বাকি ছিল, এই দুটো ভার্বকে আমরা একটু পড়বো, তারপর আমরা আজকে নতুনটাতে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে দাদা দাদা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। দাদা বলছি তাহলে বাকি যে 16টা ক্লাস তাহলে ওগুলো মানে দেখে নেবো, তাহলে পুরোটা করতে অবশ্যই দেখে সুবিধা নিতে হবে। হবে, অবশ্যই। আচ্ছা দেখো, দাদা আমাদের ঠিক আছে। ইংলিশ ক্লাস আবার 1 সপ্তাহ পরে হবে। হ্যাঁ দাদা ওটাই ঠিক বলছি, আছে, তো সময় এর আছে মধ্যে যেহেতু। কিন্তু দেখে নেবে। আর আমি আচ্ছা দাদা যেহেতু ঠিক আছে। শুরুর 1 মাস, দেখো তোমাদের জিএস ক্লাস সপ্তাহে একটা, মানে 1 সপ্তাহ পর পর হচ্ছে। এটা আমার 1 মাস কমপ্লিট হয়ে গেলেই আমি এটা কিন্তু আরও চেঞ্জ করব, এবং আরেকটা দিনও আমি বাড়িয়ে দেব। বুঝেছো কি বলেছি? এখন আচ্ছা দাদা। 6 দিনের ক্লাস আছে, 7 দাদা দিন এই করব। জিএস ক্লাসগুলো 3 মাস চলার পরে তো আবার নতুন অন্য অন্য সাবজেক্ট গুলো আবার রোল হবে, তাই তো? হ্যাঁ, একদমই। দেখো, এখন আমি একটা কথা পরিষ্কার করে বলি, সিলেবাস কিভাবে কমপ্লিট করতে হবে, হ্যাঁ, এটা আমার মাথাতে প্ল্যান আছে কিভাবে করতে হবে। আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো মেজর সাবজেক্টকে বেছে নিয়েছি, 2 মেজর সাবজেক্টস। ওকে, দুটো করে মেজর সাবজেক্টসকে বেছে নিয়েছি, ওইগুলোকে আমরা 3 মাসের মধ্যে ওটা 80% করে কমপ্লিট করার চেষ্টা করব। কি বলেছি বুঝেছো? প্রত্যেকটা তারপরের 2 মাসে, তারপরের ওকে তিন দাদা। মাসে গিয়ে আবার দুটো মেজর সাবজেক্টসকে বেছে নিব। এই যে ক্লাসগুলো তোমাদের চলছে, এইটা চলছে তোমাদের একদম ফাউন্ডেশন টু ফিনিশ, এফ টু এফ। ফার্স্ট এফ ইজ ফাউন্ডেশন অ্যান্ড লাস্ট এফ টু ফিনিশ। ওকে, তার মানে তোমাদেরকে আমি আগের দিন একটা কথা গ্রুপে লিখেছিলাম, আমাদের এখানে যে জিএস ক্লাসগুলো হবে না, সেই জিএস ক্লাসগুলো
তোমাদের লাইভ ক্লাস করার পরে রেকর্ডেড ক্লাসটা না 2-3 বার ওই ভিডিও স্পিড বাড়িয়ে দেখে নেবে, তাহলে তোমরা দেখবে যে তোমাদের বই পড়তে ইচ্ছা করবে না। হ্যাঁ, এবং 100% হ্যাঁ, একদমই। পড়াটাও কমপ্লিট হয়ে যাবে। গতদিনের ক্লাসটা তোমরা দেখেছো, তোমাদের এই অনুভূতি এসছে কি? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। হ্যাঁ, তো একবার দেখবে রেকর্ডেড ক্লাসগুলোকে একবার ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে, তখন দেখবে যে আর বইটাই পড়তে লাগবে না, বা বই খুলে তুমি যখন দেখবে তখন দেখবে হ্যাঁ এই জিনিসটাই আমরা পড়েছি ক্লাসে। হ্যাঁ, সো এটা তাহলে কি চলছে, ফাউন্ডেশন টু ফিনিশ চলছে বললাম, একেবারে বেস থেকে ক্লিয়ার করে অ্যাডভান্স লেভেল যতদূর পর্যন্ত একটা সাবজেক্টে প্রবেশ করা যায় আমরা ঠিক তেমনটা করেই করছি। যার কারণে প্রথম প্রথম মনে হবে ও 2টো সাবজেক্ট পড়াচ্ছে আবার কি, এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, একটু দায়টা মানে আমার উপরে দাও, ঠিক আছে? কারণ দাদা syllabus- 2টো সাবজেক্ট পড়ানোটা তো কথা নয়, 3 মাস পরে আপনি যখন অন্য 3টে জিএস সাবজেক্ট ধরবেন তখন তো আমাদের কাছে ওই 3টে সাবজেক্টের রিভিশনের একটা বড় জায়গা চলে আসবে, হ্যাঁ একদম, যেগুলো আমরা এতদিন ধরে পড়েছি। হ্যাঁ ঠিক। তো সেটা কিভাবে পড়তে হবে সেই সার্কেলটা অবশ্যই আমি একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, বাকিগুলো কিভাবে চলবে। ওকে, চলো বেশ। তাহলে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, কজেটিভ ভার্ব। সবাইকে একটা কথা বলি, আমাদের এখানে যেহেতু রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে, তাই কখনোই মনে করবে না যে ঠিক আছে লাইভ ক্লাসটা কোনো ব্যাপার না, রেকর্ডেড দেখে নিব। এই চিন্তাভাবনা যেদিন থেকে আসবে সেদিন থেকে মনে করবে যে আর হবে না তোমার দ্বারায়। ঠিক আছে, আমার কথা শুনে রাখো, যে কয়জনই আমাদের এখানে ক্লাস জয়েন করছো, আমি প্রত্যেককে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এইটুকুন আমাকে একটু ভরসা করে দেখো, ঠিক আছে? একটুখানি ভরসা করে দেখো শুধু, আর কিচ্ছু না। চলো, পজিটিভ ভার্ব আমরা পড়ছিলাম। ওকে, পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের মধ্যে কি বিষয়টা আমি আর ডিটেলসে যাব না, এটা প্রিভিয়াস ক্লাস দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটুকুন আমি 100% শিওর। আচ্ছা, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো, নতুন জয়েনি আমাদের ক্লাসে, তারা সবাই বুঝতে পেরেছো না কি বিষয়ে আলোচনা হয়েছে পজিটিভ ভার্বের মধ্যে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, ভেরি গুড। কোনো কনফিউশন তৈরি হয়নি তো? না দাদা। না না। ভেরি গুড, ভেরি গুড। চলো, তাহলে আমাদের আজকে একটা ভার্ব আমরা তারপর দেখব হচ্ছে দ্যাট ইজ লেট। হ্যাঁ, LET। দেখো এই লেট ভার্বটা না, লেট ভার্বটাকে আমরা দুইভাবে ব্যবহার করে থাকি। এক তো লেট মানে কাউকে অ্যালাউ করার সেন্সে, কাউকে অ্যালাউ করার সেন্সে আমরা ব্যবহার করি, কাউকে পারমিট করার সেন্সে ব্যবহার করি, মানে কোনো কিছু করার জন্য আমি কাউকে পারমিট করছি, এরকম সেন্সে ব্যবহার হয়। লেটের আর একটা সেন্সও আসে, সেটা হচ্ছে প্রে করা। কি সেন্সে আসে? প্রে করা। ওকে, প্রার্থনা করা। তাহলে এবার অ্যালাউ করা, পারমিট করা, প্রে করা, এই বিষয়টা কি আমরা একটুখানি মানে বোঝার চেষ্টা করি বিষয়টা কি হলো। দেখো লেট ভার্বটাকে, তারপর আমরা এই পজিটিভের মধ্যে ঢুকবো। আমি দুটো সেন্টেন্স লিখছি, একটা বললাম যে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, লেট মানে অ্যালাউ, পারমিট আর প্রে, এটা এখানেই দিয়ে দাও, প্রে করা, এই সেন্সে ব্যবহার করি আমরা। তাহলে লেটকে আমরা একটা সেন্স বললাম, অ্যালাউ করা বা পারমিট করা বা প্রে করা, এই সেন্সে ব্যবহার করি। আর একটা লেট মানে আমরা সাজেশনের জন্য ব্যবহার করি। কিসের জন্য ব্যবহার করি? সাজেশনের জন্য। তাহলে আরও একবার শোনো, লেটকে আমরা দুই সেন্সে ব্যবহার করি ভার্বটাকে। এক তো অ্যালাউ করা, কাউকে পারমিট করা, কাউকে প্রে করা, এই সেন্সে ব্যবহার করি। আর একটা সেন্স হচ্ছে সাজেশন সেন্সে ব্যবহার করি। এই জিনিসগুলো কখন লাগবে? এই জিনিসগুলো যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব না, ন্যারেশন চেঞ্জের সময় জিনিসগুলো আমাদের লাগবে। এই জন্য আগে ভাগে একটু আলোচনা করছি আমরা এখানে। কেমন? দুটো সেন্টেন্স দিলেই বুঝে যাবে। ওকে, বললে যে লেট আস প্লে নাও। ওকে, এটা একটা সেন্টেন্স লিখলে। আর একটা সেন্টেন্স লিখলে যে লেট মি গো ইন। এই দুটো সাবজেক্টকে ভালো করে লক্ষ্য করো। প্রথম সাবজেক্টে বললে লেট আস প্লে নাও, এই সেন্টেন্সটার মাধ্যমে কি বলতে চাইছো তুমি বাংলাতে? বলতে চাইছো এই চলো আমরা এখন খেলা করি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন খেলা করি, এই কথাটি কি অ্যালাউ, পারমিট, প্রের মধ্যে পড়বে না সাজেশনের মধ্যে পড়বে? সাজেশনের মধ্যে পড়বে। ভেরি গুড, সাজেশনের মধ্যে। ভেরি গুড। তার মানে এটা হলো সাজেশন। শাবাশ। আবার পরের সেন্টেন্সটাকে খেয়াল করো, লেট মি গো ইন, আমায় ভেতরে যেতে দিন, এটা কিসের মধ্যে পড়বে? অ্যালাউ করা, Allow। এটার মধ্যে পড়বে, তাই না? তাহলে এটুকুন তো আমরা বুঝতে পারলাম যে লেটের তাহলে দুই ধরনের সেন্সে আমরা ব্যবহার করে থাকি। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ভেরি গুড। এবার লেটের সঙ্গে আরও কিছু কথা শুনে নাও। দেখো, আমি যদি তোমাদের বলি, আচ্ছা সবার প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, ইজ দিস আ সেন্টেন্স অর ইজ দিস আ সেন্টেন্স?
এই যে Yes, দুটো বাক্য লিখেছি এই বাক্যগুলো কি একটা বাক্য? আচ্ছা তোমরা বললে হ্যাঁ। সাবজেক্ট অবজেক্ট ভার্ব দুটোই আছে, তাহলে তিনটেই তো আমাকে আছে বলো দাদা। তো, এটা যদি বাক্য হয় বাক্যের একটা কি থাকা লাগবে? আমি যদি বলি যে সেন্টেন্স তুমি কে, সেন্টেন্স আমায় কি উত্তর দেবে? সেন্টেন্স আমায় বলবে যে আমার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপর অবজেক্ট বা আদার্স কিছু একটা থাকবে। ওকে, এটাই তো। তাহলে যখন আমি হ্যাঁ এই দাদা। এই এই যে প্রশ্নটা করলাম যে এরা কি তাহলে সেন্টেন্স, তোমরা বললে হ্যাঁ এটা সেন্টেন্স, তাহলে সাবজেক্ট কই আমাকে দেখাও দেখি। আমাদের সাবজেক্ট নেই তো। আজ স্যার কখনো এটা তো সাবজেক্ট হয় নাকি? ইম্পারেটিভ এটা মি ফেজ কখনো না সাবজেক্ট স্যার হয় একটা? নাকি? উজ্জ আছে স্যার। না না, ভালো করে বোঝো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ভালো করে বোঝো। আমি বললাম যে সেন্টেন্সকে যখন জিজ্ঞেস করলাম আচ্ছা সেন্টেন্স তুমি কে, সেন্টেন্স আমায় উত্তর দিল আমি হলাম একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট বা আদার্সের একটা কম্বিনেশন। ওকে, তারপরে আমি তোমাদের প্রশ্ন করলাম যে তাহলে এই যে যাদেরকে লিখলাম এরা কি তাহলে সেন্টেন্স হলো? তোমরা বললে হ্যাঁ। তারপর আমি প্রশ্ন করলাম তাহলে সাবজেক্ট কই? তোমরা বলছো আস হলো সাবজেক্ট, মি হলো সাবজেক্ট, কিন্তু ঘটনা হচ্ছে আসও অবজেক্টিভ কেস, মিও অবজেক্টিভ কেস। তাহলে অবজেক্টিভ কেস তো সাবজেক্টের প্লেসে বসে না, তাই না? ভার্বের আগে যেটা বসছে স্যার ওটা গুলোই সাবজেক্ট। একদমই তাই। তাহলে শুনে রাখো, এই লেট মি এই পার্টটাই হচ্ছে সাবজেক্ট মানে আই, লেট আস এই জায়গাটাই হচ্ছে উই, এই জায়গাটাই হচ্ছে কি উই, বুঝেছো? এখন কথা হলো তাহলে দাদা উইকে আস কেন করলাম, আইকে মি কেন করলাম? এইটাই হচ্ছে লেট ভার্বের সব থেকে বেশি বৈশিষ্ট্য। তাহলে লেটের যদি কতগুলো বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে লেটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মাথায় রাখবে যে লেট ভার্বের পরে সব সময় সাবজেক্টের অবজেক্টিভ কেস বসবে। ইজ ইট ক্লিয়ার অর নট? লেট ভার্বের পরে Yes, সব দাদা। সময় সাবজেক্টের অবজেক্টিভ কেস বসবে। তাই এখানে লেট থাকার জন্য আস হয়েছে, আদারওয়াইজ এই লেটাস মানেই কিন্তু উই, আর এখানে লেট মি মানেই হচ্ছে আই। ওকে, এটা একটা কথা। 2 নম্বর কথা কি মনে রাখবে, লেট ভার্বের পরে কখনো ইনফিনিটিভ বসে না। কি বললাম? লেট ভার্বের পরে কখনো ইনফিনিটিভ বসে না। আচ্ছা, ইনফিনিটিভ নিয়েই আজকে আমাদের ক্লাস হবে, মেইন ক্লাসটা, ঠিক আছে? আমরা এখানে 2 আওয়ার্স লং থাকবো, দীর্ঘ 2 ঘন্টা থাকবো এখানে আমরা। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু আজকে ক্লাসে শিখবো। তাহলে বলছিলাম কি যে লেটের পরে ইনফিনিটিভ বসে না। আমার একটা কথা বলো তো, বাংলা ক্রিয়াপদের সঙ্গে যদি তয়কারে তে যুক্ত হয় তাহলে সেটা কি হয়? তাহলে সেটা ইনফিনিটিভ হয়, তাহলে সেটা ইনফিনিটিভ হয় বা জিরান্ড হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি বললাম বাংলার ক্রিয়াপদের সঙ্গে যেতে, খেতে, ঘুরতে, ঘুমাতে, আসতে, করতে, তাহলে এই যে বাংলা বাক্যের সাথে তয়কারে মানে বাংলা ক্রিয়াপদের সঙ্গে তয়কারে তে যুক্ত হলেই সেটা হয় জিরান্ড হবে, নাহলে ইনফিনিটিভ হবে। তাহলে আমায় বলো তো, লেটাস প্লে ক্রিকেট, লেটাস প্লে নাও, এটার মানে কি? এটার বাংলা মানে কি? আমাদের আমাদের খেলতে যেতে হবে। হ্যাঁ, চলো আমরা এখন খেলতে যাই, এরকম একটা সেন্স, তাই না? লেট মি গো ইন এর মানে আমাকে ভেতরে যেতে দিন, খেলতে যেতে দাও। যেতে, তার মানে বুঝতে পারছো তো? এগুলো সব ইনফিনিটিভ। তাহলে এদের আগে টুটা কেন নেই দাদা? এদের আগে টুটা এই জন্য নেই, লেটের জন্য নেই, কারণ লেট তার ইমিডিয়েট আফটার কখনোই ইনফিনিটিভকে গ্রান্ট করে না, যার কারণে এখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, বুঝেছো? তাহলে বেয়ার ইনফিনিটিভ 2 প্রকার হয়ে গেল, একটা হচ্ছে উইথ টু ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু কি, এইগুলো নন মেইন ভার্ব। এগুলো কি দাঁড়ালো তাহলে? এগুলো নন মেইন ভার্ব। কেন? কারণ ইনফিনিটিভ আর জিরান্ড এরা নন মেইন ভার্ব হিসাবে কাজ করে। আমরা একটু পরেই এদেরকে শিখবো, ইনফিনিটিভকে আর জিরান্ডকে। যদিও আমি ইনফিনিটিভ আর জিরান্ডকে পড়িয়ে রেখেছি, তবুও আজকের ক্লাসে আমরা কি পড়তে চেয়েছিলাম জানো? এইটা পড়তে চেয়েছিলাম, 1 মিনিট দাঁড়াও, এই যে এটা পড়তে চেয়েছিলাম, ইনফিনিটিভ ফ্রেজ আর জিরান্ড ফ্রেজ। এই জায়গাটায় যদি ইনফিনিটিভ ফ্রেজ পড়তে হয় তাহলে ইনফিনিটিভকে আমার জানতে হবে, জিরান্ড ফ্রেজ যদি পড়তে হয় জিরান্ড ফ্রেজকে আমাকে জানতে হবে। তাহলে এই দুটোকে আমরা জানবো বলে আজকের ক্লাসে ভাবনা করে রেখেছি, দেখা যাক কতদূর কি হয়। তাহলে এবার এখানে আসো। তাহলে লেটের ব্যবহারটা আমরা বুঝলাম, দুটো কথা মনে রাখবো। এক হচ্ছে লেটের ইমিডিয়েট আফটার কখনো ইনফিনিটিভ বসবে না, ইনফিনিটিভ ইমিডিয়েট আফটার বসবে না। আর একটা কথা কি, আর একটা কথা মাথায় রাখবে, লেট এর পর সবসময় রুট ভার্ব বসবে। এই কথাটার মানে এটাই, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বসবে। যেহেতু বেয়ার ইনফিনিটিভ মানে কি? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব হলে কি হয় বলো তো?
টু প্লাস রুট ভার্ব হলে কি তৈরি হয়? ইনফিনিটিভ তৈরি হয়, তাই না ভাই? ইনফিনিটিভ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে টুটা যদি না থাকে তাহলে কি বসবে? রুট ভার্ব বসবে। তাই লেট ভার্বের পরে রুট ভার্ব দেখতে পাই আমরা। এই দেখো, প্লে একটা রুট ভার্ব, এখানে গো একটা রুট ভার্ব। ওকে, বেশ, ছেড়ে দাও এটা। এবার আমরা পজিটিভের জায়গাতে আসি। তাহলে যখন আমরা পজিটিভের সেন্সে লেটকে ব্যবহার করি না, পজিটিভের সেন্সে লেটকে ব্যবহার করলে আমরা ওই যে অনুমতি দেওয়া এই সেন্সে ব্যবহার করি, মানে অ্যালাউ করা বা প্রে করা বা কাউকে পারমিট দেওয়া, এই সেন্সেই আমরা এটাকে ব্যবহার করি। তাহলে লেটকে আমরা বাংলায় কোন সেন্সে ব্যবহার করি? পজিটিভ ভার্বে, অনুমতি দেওয়া। এখন কথা হলো, পজিটিভ ভার্ব মানেই সে কোনো একটা অ্যাকশনের কজ হবে, নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে করাবে, তাই নয় কি? হ্যাঁ, পজিটিভ মানে কি? পজিটিভ ভার্ব মানে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটা করাবে। তাহলে একবার খেয়াল করো, আমি বললাম কি যে লেট মি গো ইন, এটাই ভাবো, লেট মি গো ইন। এর মধ্যে বলো তো এই ইন করবে কে? লেট মি ইন, গো করবেটা কে? মি করবে না? বুঝতে পারছো ব্যাপারটা? এবার তাহলে সাবজেক্ট কোথায় গেল? এখানে সাবজেক্ট আছে ইউ লেট মি গো ইন। ঠিক আছে, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে সাবজেক্ট ইউটা উজ্জ্ব আছে, যাকে দিকে নেব না, তাহলে আবার মাথা গোলাবে। ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, ওকে, বেশ, এবার চলে আসো। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে লেট আমরা কি সেন্সে ইউজ করি? অনুমতি দেওয়ার সেন্সে ইউজ করি, ঠিক না? এবার স্ট্রাকচারটা দেখতে হবে। এবার একটা কথা শোনো, আমি বলেছিলাম যে পজিটিভ ভার্বের অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম দুটোকেই দেখাবো বলেছিলাম, তাই না? কিন্তু মনে রাখবে যে লেট তারপরে তোমার মানে প্যাসিভ ফর্ম হয় হচ্ছে গেট আর হ্যাভ, এই দুটোরই স্পেসিফিক প্যাসিভ ফর্ম হওয়া সম্ভব। বাকিদের প্যাসিভ ফর্ম করা যায় না, করলেও জোর জবস্তি হয়ে যায়, সেন্স চেঞ্জ হয়ে যায়, মানে ভালো ইংরেজি হয় না। তাহলে আমরা লেটকে শুধুমাত্র দেখতে পাবো কোথায়? এই পয়েন্টটা লিখে রাখি যে লেখো ইউজড only in active voice। তার মানে লেট শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসেই ব্যবহার হয়, প্যাসিভ ভয়েসে লেটের ব্যবহার আমরা করি না জেনারেলি। ওকে, বেশ, তাহলে এবার এক্সাম্পল লিখব। আমি এখানে বাংলাটা লিখবো না, তোমরা লিখবে, তারপর এটাকে ট্রান্সলেট করব। চলো, একটা বাংলা লেখো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো, প্রশ্ন করো। বলছি স্যার, যেগুলো আপনি করাচ্ছেন এগুলো কি অনেকটা ভয়েস চেঞ্জের মতো? না, এগুলো ভয়েস চেঞ্জ নয়, আমরা পজিটিভ ভার্ব শিখছি। ঠিক আছে, ঠিক আছে। তো পজিটিভ ভার্ব, প্রত্যেকটা ভার্বেরই মানে যদি এটা নতুন ট্রানজিটিভ হয়, শিখছি তো এই জন্য। হ্যাঁ, তোমরা পজিটিভ ভার্ব বলে হেডিং লাগিয়ে নোট করবে। ঠিক আছে, পজিটিভ ভার্বের নোট হচ্ছে এটা। চলো, তোমরা সবাই এই পয়েন্টগুলো, এই এক্সাম্পলগুলো লেখার জন্য প্রস্তুত? ও, স্ট্রাকচারই তো বলিনি, সরি, এক মিনিট, স্ট্রাকচারটা একটু বলে দিই। এটা লেখা হয়েছে তো যে ইউজ অনলি ইন অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আজকে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি একটুখানি লো অবস্থায় আছি, মানে ক্লান্ত অবস্থায় আছি। আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি করেছি, এই জন্য ক্লান্ত লাগছে। চলো, এর স্ট্রাকচারটা একটু দেখো। লেটের যখন স্ট্রাকচার দেখবে আগেরগুলো সব কটার স্ট্রাকচার দেওয়া আছে, তো লেটের ক্ষেত্রে স্ট্রাকচার লাগবে। লেটের স্ট্রাকচারটা তাহলে কি? লেটের স্ট্রাকচারটা হচ্ছে সবার প্রথমে সাবজেক্ট বসলো, তারপর গিয়ে লেট বসবে। ঠিক আছে, বা লেটস, অ্যাকচুয়ালি এই জায়গাটায় লেটস হয় না, ঠিক আছে, ইউজ করা যেতে পারে। চলো লেখো লেট বা লেটস। ওকে, লেট বা লেটস হলো, তারপর গিয়ে কি বসবে? তারপর গিয়ে বসবে হচ্ছে ডুয়ার, মানে অ্যাকচুয়ালি যে কাজটা করবে। তারপরে গিয়ে কি বসবে? তারপরে গিয়ে বসবে হচ্ছে রুট ভার্ব। তারপরে গিয়ে কে বসবে? রুট ভার্ব। তারপরে গিয়ে কে বসবে? অবজেক্ট। এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে সবার প্রথমে সাবজেক্ট বসবে, তারপর লেট বা লেটস বসবে, তারপর ডুয়ার বসবে, তারপর রুট ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এবার এক্সাম্পলগুলো বাংলাতে বলছি, লেখো। সবাই বাংলাতে লেখার জন্য প্রস্তুত কি? এক্সাম্পলগুলো স্যার ওইটা রেস্ট ভার্ব লিখেছেন? রুট ভার্ব, ROOT, রুট। ও, হ্যাঁ, রুট ভার্ব। ওকে, আচ্ছা,
প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিও, তাহলে বুঝে যাবে যে রুট ভার্বটা কী জিনিস অ্যাকচুয়ালি। চলো বাংলাতে লেখো, আমি তাকে যেতে দিলাম। আমি তাকে যেতে দিলাম। আমি তাকে যেতে দিলাম। হয়েছে? আমি তাকে যেতে দিলাম। 2 নম্বর এক্সাম্পল লেখো, সে তার মেয়েকে কার্টুন দেখতে দেয়। 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 হয়েছে? 3 নম্বরটা লেখো, তারা আমাদের হলে ঢুকতে দিল। 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 হয়েছে? তারপরে লেখো 4 নম্বর লেখো, আমরা কুকুরটিকে বাইরে যেতে দিলাম। আমরা কুকুরটিকে বাইরে যেতে দিলাম। আমরা কুকুরটিকে বাইরে যেতে দিলাম। হয়েছে? তারপরে লাস্টের এক্সাম্পল দেখো, সে তার বন্ধুকে বাইকটা ধার নিতে দিল। সে তার বন্ধুকে বাইকটা ধার নিতে দিল। সে তার বন্ধুকে বাইকটা ধার নিতে দিল। হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার এক একটা করে ট্রান্সলেট করব। চলো, প্রথমটা কি আছে? আমি তাকে যেতে আমি তাকে যেতে দিলাম। বেশ, একদম স্ট্রাকচার দেখে দেখে বলো কি করবে। I I let let him I go. let him in. ভেরি গুড। আই লেট হিম। আই লেট হিম গো। I let him in. Go. স্যার হ্যাঁ। ইন হবে না? আমি তাকে যেতে দিলাম, আমি তো তাকে বাইরেও যেতে দিতে পারি, তাই না? I let him go. বা মনে করো যে আমাদের, ও হিগ হয়ে গেছে না, হবে হিম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আই লেট হিম গো, ঠিক আছে, আমি তাকে যেতে দিলাম। ঠিক আছে, এবার এটা দেখো, আমার বোনটি বললো ইন। হ্যাঁ, যদি ভেতরে যেতে দিতে হতো তাহলে গো ইন লিখতে হতো। ঠিক আছে, শুধু ইন নয়, একটা কথা মাথায় রাখবা, ইন এই যে ওয়ার্ডটি দেখছো, এই ইনের দুটো কাজ আছে। এক তো ইন প্রেপোজিশন হিসাবে ব্যবহার করি আমরা, আর একটা ইনকে আমরা না অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করি। কী হিসাবে ব্যবহার করি? অ্যাডভার্ব হিসাবে। আর একটা কী হিসাবে ব্যবহার করি? প্রেপোজিশন হিসাবে। ঠিক আছে, যেমন আমি বললাম যে দ্য ম্যান ইজ ইন দ্য রুম। দ্য ম্যান ইজ ইন দ্য রুম মানে কি? লোকটি ঘরের মধ্যে আছে। এইখানে ইনটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, কিন্তু যদি আমরা বলতাম যে হ্যাঁ লেট মি গো ইন, লেট মি গো ইন, এইখানে ইনটা কিন্তু প্রেপোজিশন নয়, এইখানে ইনটা হলো অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে একটা জায়গায় ইন হচ্ছে প্রেপোজিশন, আর একটা জায়গায় ইন হচ্ছে অ্যাডভার্ব। ঠিক, চলো তাহলে যেটা বললাম আমি, এটা বুঝলে কি ইনের দুটো ব্যবহার? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আমাকে করো তোমরা, যে দাদা কি করে তুমি এটা আইডেন্টিফাই করলে যে এটা প্রেপোজিশন হলো, এটা অ্যাডভার্ব হলো, কি করে আইডেন্টিফাই করলে? এই প্রশ্নটা করো আমাকে, তারপর আমি উত্তর বলছি। তো সাবজেক্ট দেখে। না না, সাবজেক্টিভ কি আবার? তোমরা আমাকে এই প্রশ্নটা করো, তারপর আমি উত্তর বলছি। তাহলে কি স্যার করে কি করে বুঝবো আপনি যে বুঝতে পারলেন স্যার? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ চলো, কি করে বুঝতে পারলাম শোনো। দেখো,
হ্যাঁ, আমরা জানি যে প্রেপোজিশন মানে কি। প্রেপোজিশন কথার অর্থ বলো তো? প্রি মানে আগে, পজিশন মানে পূর্বের অবস্থান, অবস্থান। আগে অবস্থান। এখন কথা হলো কার আগে অবস্থান? ভার্বের আগে। না না, নাউনের আগে অবস্থান। সাবজেক্ট বা অবজেক্ট, নাউনের এই আগে সরি অবস্থান। নাউনের আগে। নাউনের ভার্বে, নাউনের নাউন বা আগে। প্রোনাউনের আগে। তাহলে প্রেপোজিশনের অবস্থান হচ্ছে প্রিপোজিশন হলো রিলেটিং ওয়ার্ড। হ্যাঁ, তো নাউনের আগে যার অবস্থান সে হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে? তাহলে আমি বলো তো দ্য রুমটা নাউন কি না? দ্য রুমটা নাউন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, সেই কারণে এটা প্রেপোজিশন হয়ে গেল। ওকে, আর এইখানে ইনের পরে কোনো নাউন দেখতে পাচ্ছ? না। দেখতে নো পাচ্ছ না। স্যার। না এবং দাদা। গো হচ্ছে কোন ধরনের ভার্ব বলো তো? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? গো ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? দাদা ইন্ট্রানজিটিভ। গো হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছি, যারা পুরনো ছেলেমেয়েরা আছো তারা বলো ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র ওয়ার্ড বসে তাহলে সেটি কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে, চোখ কান বুঝে। ঠিক আছে, সেই কারণে এটা অ্যাডভার্ব হয়েছে। এই জন্য আমি এটাকে চিনলাম যে এটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব। ওকে, বেশ, ছেড়ে দাও এই জিনিসগুলোকে, আমরা সব শিখব। ওকে, যাদের ইংরেজিতে খুবই সামান্য জ্ঞান, শুনে রাখো আমাদের এখানে সব কমপ্লিট হবে। ওকে, শুধু একটু ধৈর্য ধরো। চলো, 2 নম্বর বাক্য কি লিখেছিলে একটু বলো। সে তার মেয়েকে কার্টুন দেখতে দেয়। বাহ, সে তার মেয়েকে কার্টুন দেখতে দেয়। আচ্ছা, সবার আগে বলো তো এই সেন্টেন্সটি কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। ইনডেফিনিট, ভেরি গুড। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট, সুন্দর। আচ্ছা, তাহলে বলো এটাকে কি লিখবো আমরা? সে তার মেয়েকে কার্টুন দেখতে দেয়, একদম স্ট্রাকচার দেখে দেখে He বলো। lets his daughter watch cartoon. ডটার ওয়াচ কার্টুন। তাহলে এখানে যদি আমরা হি লিখি বা শি লিখি, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার জন্য এখানে লেটস হলো। এই দেখো, লেট অথবা লেটস লেখা আছে এখানে। তাহলে হি অর শি লেটস হার ডটার, হার বা এখানে সরি হিজ লেখো প্রথমে, তারপরে লেখো হার। ছেলেদের ক্ষেত্রে হিজ, মেয়েদের ক্ষেত্রে হার। তাহলে হি লেটস হিজ ডটার অথবা শি লেটস হার ডটার। ডটার কি করতে? ওয়াচ কার্টুন। হ্যাঁ, Watch ভেরি গুড। কি বসাতে হবে? রুট ভার্ব ওয়াচ। এখানে কি টু ওয়াচ বসাবো নাকি? না বসে না তো। হি না দাদা, লেটের পরে টু বসবে না। হ্যাঁ, সাবাস। তাহলে ওয়াচ কার্টুনস। এই যে পরীক্ষাতে তোমাদের এরর কারেকশন বলে একটা টপিক আছে না, এরর কারেকশনের মধ্যে কিন্তু এগুলোই করে এক্সামিনার। এখানে একটা টু বসিয়ে রেখে দেবে, তোমরা পড়ার ফ্লোতে মনে করবে এই তো ঠিকই তো আছে, কোনো অসুবিধা তো নেই, নো এরর করে চলে আসবে। কিন্তু কনসেপ্টটা হলো লেটের ইমিডিয়েট আফটার কোনো ইনফিনিটিভ বসে না, তাই এখানে টু হবে না, এই যে স্ট্রাকচার রয়েছে এখানে। ওকে, বলো কে কি প্রশ্ন করছিলে, দ্রুত বলো। হ্যাঁ স্যার, বলছি এখানে যেহেতু লেটস দিয়ে বাক্যটা হয়েছে, তাই আমি এখানে টু সি কার্টুনও হবে না, মানে টু সিও হবে না, তাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ঠিক চলো, আছে। 3 নম্বর বাক্যটা কি ছিল? তারা আমাদের হলে ঢুকতে দিল। হ্যাঁ, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড, পাস্ট ইনডেফিনিট। তাহলে তারা আমাদের হলে ঢুকতে দিল, কি লিখবো বলো? যারা আমার কথা শুনতে পাচ্ছ না, ভিডিও দেখতে পাবে না, তারা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার জয়েন করবে, ঠিক হয়ে যাবে তাহলে। They let enter in the hall. They let us enter the hall. Enter in the hall. Enter in the hall. হ্যাঁ, ভেরি In গুড, the hall. এন্টার দ্য হল। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এন্টারের পরে ইনটু লেখার অভ্যাস অনেকের আছে, এন্টার ইনটু। ওকে, মনে রাখবে এন্টার ইনটু বললে মানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেমন আমি যদি কোনো ঘরের মধ্যে প্রবেশ করি, একটা রুমের মধ্যে, হলের মধ্যে প্রবেশ করি, তখন এন্টার মানেই কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, কোনো ঘরের মধ্যে, হলের মধ্যে প্রবেশ করা, তার জন্য ইনটু লাগে না। কিন্তু মনে করো আমরা বলি না সে একটা ব্যবসাতে ঢুকেছে, বলি কি না বলি না? সে একটা কাজে ঢুকেছে, সে একটা চাকরিতে ঢুকেছে, এই ক্ষেত্রে বলি। তো সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি বলি এন্টার ইনটু আ বিজনেস, ওকে, কোনো ব্যবসা বা কোনো প্রফেশন বা কোনো জবের মধ্যে যদি কেউ প্রবেশ করে, তখন সেখানে এন্টার পরে ইনটু বসাবে। আর যদি ইনটু মানে প্রবেশ করা হয়, তাহলে সেখানে কোনো প্রেপোজিশনের দরকার নেই। চলো, 4 নম্বর বাক্যটা বলো। এখানে এন্টার্ড হবে না স্যার? স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার কি করে বুঝবো যে এটা আমার পাস্ট টেন্স? আমরা তো ভার্বটাকে চেঞ্জ করিনি।
ভার্বটাকে চেঞ্জ করেছি তো, এই যে লেট Entered কই? না না ভাই, এটা দিলো হয়েছে তো দিলো। এটা রুট ভার্বের কখনো কোনোদিন টেন্স হয় না। ওকে, আচ্ছা, হ্যাঁ, রুট ভার্ব হচ্ছে কি বলতো, একদম মাদার ফর্ম, হ্যাঁ, বা জেনেরিক ফর্ম, ওটার কোনো টেন্স হয় না। টেন্স তো অ্যাপ্লাই হবে এটার উপরে, দেখো এটার উপরে তো টেন্স অ্যাপ্লাই হয়েছে, তো দের পাশে লেট বসিয়েছো, ঠিক আছে। তো মানে আচ্ছা, লেট এক লেট মিনিট, লেট। হ্যাঁ এক মিনিট শোনো, লেট লেট লেট, একদমই তাই, লেটটা সবকটা ফর্মই এক, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরটা বলো। স্যার একটা কথা বলছি যে হ্যাঁ এটা বলো। প্রেজেন্ট পারফেক্টে হবে না? না, এটা প্রেজেন্ট পারফেক্ট করার দরকার নেই। দেখো যে কাজটি মনে করো যে প্রেজেন্ট পারফেক্ট করতেই পারতে, কিন্তু আগে পিছে কিছু তো নেই, বুঝেছো? ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। মানে আজকে দুপুরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা অতীতও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, বুঝেছো? তার আচ্ছা, জন্য হ্যাঁ আমার হ্যাঁ। আগে পেছে কিছু একটা থাকতে হবে, তবে গিয়ে। আচ্ছা, দুটো মানে দু রকমের ইনসিডেন্ট থাকলে তখন দেখবো। হ্যাঁ, মানে আমি যদি তুলনামূলক যদি না পাই কাজকর্ম কতগুলো, মানে অনেকগুলো অ্যাকশনস আছে, সেই অ্যাকশনসের মধ্যে একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, সেরকম সেন্স পেলে চেঞ্জ করবো, আদারওয়াইজ এটা তো সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ। তাই সিঙ্গেল আচ্ছা। ওয়ার্ডের ক্ষেত্রে সবসময় ইনডেফিনিট, পাস্টের ইনডেফিনিট পার্টটাকে আচ্ছা। বেছে নেবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে, হ্যাঁ। চলো তারপরে বলো। আমরা কুকুরটিকে বাইরে যেতে দিলাম। হ্যাঁ, এবার তোমরাই বলো কি করবো এটা। We let the dog go We outside. let the dog go outside. ভেরি গুড, উই লেট দ্য ডগ গো আউট। হ্যাঁ, এবার একটা কথা শুনে রাখো, আউট একটা অ্যাডভার্বের মতন কাজ করে, ঠিক আছে। আউট হচ্ছে অ্যাডভার্ব, যদি মানে পার্টস অফ স্পিচের দিকে দেখতে থাকো, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে বা মডার্ন ইংলিশে আউটটাকে না ভার্ব হিসাবেও ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারলো কি বলেছি? হ্যাঁ, আউটটাকে ভার্ব হিসাবেও ব্যবহার করা হচ্ছে, সেই কারণে আউট মানেই বাইরে যাওয়া, এই সেন্সে ব্যবহার করা হয়। তাহলে এইখানে যদি আমরা লিখতাম যে উই লেট দ্য ডগ আউট, এর মানেও একই থাকতো, আউট মিন্স গো আউট। ওকে, দুটোই শিখে রাখলে কিন্তু তো এটা বেসিক্যালি এটা অ্যাডভার্ব, কিন্তু মডার্ন ইংলিশে আউটটাকে ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। ওকে, দ্য আউটসাইড হবে। আউটসাইড হলে তো সেটা একেবারেই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? অ্যাডভার্ব এবং প্রেপোজিশন মিলিয়ে কাজ করবে তখন, ওই ইনের মতন। ঠিক, চলো 5 নম্বরটা বলো। সে তার বন্ধুকে বাইকটা ধার নিতে দিল। আচ্ছা, সে তার বন্ধুকে বাইকটা ধার নিতে দিল, কোন টেন্স? পাস্ট পাস্ট ইনডেফিনিট। Past. ভেরি গুড, তাহলে কি লিখবো বলো? He let his friend borrow the bike. হি লেট, He lets. এই যে এখানে লেট বললাম, let, লেটস হ্যাঁ। তাহলে লেট হবে, হি লেটস হিজ না ফ্রেন্ড। না ভাই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই লেটস হবে না এটা তো। past, late হবে। লেটস হবে Too late, শুধুমাত্র late. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে গিয়ে লেটস, আদারওয়াইজ সব জায়গায় লেট হবে। ওকে, চলো ওকে তাহলে, ওকে। হ্যাঁ, হি লেট হিজ ফ্রেন্ড, Friend rent a bike. ভেরি গুড, রেন্ট Borrow the bike. বড়, ওকে, Borrow the bike হ্যাঁ, হবে তো। বড় হিজ বাইক, তার বাইকটি লেখা আছে না, নাকি না? আচ্ছা, তার তার বাইকটি লিখে নাও। বন্ধুকে আছে স্যার, তার বাইক না, তার বন্ধুকে। বাইকটা ধার নিতে দিল। হ্যাঁ, তার মানে ওই তার বন্ধুর বাইক তাকে ধার নিতে দিল, আর কেমন একটা সেন্স, ওই জন্য হিজ দিয়ে দিলাম এখানে। Okay, আর রেন্ট হলে তো নিজে নেবে। হ্যাঁ হ্যাঁ, রেন্ট মানে তো ভাড়া দেওয়া। দেখো রেন্ট আর লেন্ড এই জিনিস দুটোকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। বড় হবে এখানে, ঠিক আছে, বড় মানে ধার নেওয়া, মানেই তো ধার দেওয়া। হ্যাঁ, আর রেন্ট মানে ধার দেওয়া, লেন্ড মানে ধার দেওয়া। ওকে, আচ্ছা, হি, এক মিনিট অফ কর তো মাইকগুলো। হি লেট হিজ ফ্রেন্ড বড়ো হিজ বাইক, ভেরি গুড। তাহলে এই ধরনের লেখা আমরা যখন ট্রান্সলেশন করব, বা আমরা যে কোনো প্যাসেজ রাইটিং করি, যা কিছু করি, এই ধরনের টার্মগুলো আমাদের সচরাচর লিখতে হয় কি না হয় না বলো তো একবার? হ্যাঁ দাদা, হয়। হ্যাঁ দাদা। তাহলে আমরা আমাদের এই ইংলিশের ক্লাসটাকে এমনভাবে নিয়ে যাব যে গ্রামারটাও শেখা হবে, পাশাপাশি রাইটিংটাও হয়ে যাবে। ওকে, ভেরি গুড। চলো তাহলে লেট হয়ে গেল, হ্যাঁ বলো। স্যার এখানের এই 4 দাগের যে গোটা অ্যানসারটা হয়েছে আর 5-এর বড়, এই দুটো তো সে রুট ভার্ব, তাই না? অবশ্যই এগুলো সব রুট ভার্ব,
হ্যাঁ ঠিক আছে। চলো এক কাজ করবে Thank you, এক sir. কাজ করবে তোমরা একটু আজকে লিখে রাখো যে দাদা আমাদের নেক্সট ক্লাসে এটা একটু আমাকে মনে করিয়ে দিবে যে ক্লাসিফিকেশন অফ ভার্বটা পড়িয়ে দিতে। কি পড়িয়ে দিতে? ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভেরি গুড। এই ক্লাসিফিকেশন অফ ভার্বটা পড়লে না তোমাদের অর্ধেক ইংরেজি গ্রামার শেখা হয়ে যাবে। সো ক্লাসিফিকেশন অফ ভার্বটা আমাকে একটু মনে করিয়ে দিও, অথবা তোমরা গ্রুপে একবার কেউ লিখে দিও। আমি গ্রুপটাকে ওপেন করে দেবো 5 তারিখের পরে, সবাই তখন এসএমএস করতে পারবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে আমাকে একবার মনে করিয়ে দিও, ঠিক আছে? চলো স্যার হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন, মানে জেন্ডার যদি আনডিফাইন্ড থাকে তাহলে তো আমরা মাস্কুলিন জেন্ডার ধরি। হ্যাঁ, জেন্ডার যদি আনডিফাইন্ড থাকে সেই ক্ষেত্রে ওয়ান ইউজ করতে হয়, ইট ইউজ করতে হয়, ওকে। আর লোকজনের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ছেলেদের মতন হিজ করেই লিখি, হিজ বা হাত যে কোনোটা লিখলেই রাইট, ওকে। যখন মনে করো যে মানুষ সম্পর্কেই আলোচনা হচ্ছে, মানুষ সম্পর্কে কথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি জেন্ডার আনডিফাইন্ড থাকে তাহলে হিজ বা হার যে কোনো দুটো লিখলেই রাইট, যে কোনো একটা লিখলেই রাইট, ওকে। ওইটা কিন্তু আর কখনো বলবেও না যে ম্যাসকুলিন ইউজ করি, এটা একদম ঠিক নয়, ওকে। হিজ বা হার হলেই হবে, যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে হবে, কারণ এখন অনেকটা চেঞ্জ এসছে। কিন্তু মনে রাখবে ইংরেজি 10 বছর অন্তর অন্তর, 1 ডিকেড অন্তর অন্তর চেঞ্জ হয়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ বলি, ক্রিকেট খেলা দেখো তো তোমরা সবাই, ক্রিকেট খেলা তো ক্রিকেটের মধ্যে আগে একটা শব্দ ব্যবহার করা হতো কি, ব্যাটসম্যান ইউজ করা হতো। এই ব্যাটসম্যান কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, এখন ইউজ করা হয়, এখন ব্যাটার ইউজ করা হয়, ওকে। অর্থাৎ যে ব্যাট করে, কারণ এই যে জেন্ডার ব্যাপারটা থাকে, ম্যান বললে আবার মেয়েরা রেগে যাবে, তো সেই জন্য, ঠিক আছে, এটা হওয়া উচিত, ঠিকই আছে। চলো এর পরের ভার্বটা হচ্ছে হেল্প। চলো এর পরের ভার্বটা হচ্ছে হেল্প। আচ্ছা, হেল্পকে আমরা সাহায্য করার সেন্সে ইউজ করি, সাহায্য করা এই সেন্সে ইউজ করি, ঠিক আছে। এবার এটার স্ট্রাকচার কেমন হবে দাদা? মনে রাখবে হেল্পকেও না আমরা প্যাসিভ ফর্মে ইউজ করি না, রেয়ারলি, ঠিক আছে। এবং এদের প্যাসিভ ফর্মে ইউজ করলে ভালো ইংরেজি লেখা হয় না, হ্যাঁ। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমি গ্রামার দিয়ে সব কিছুকে প্রমাণ করে দেব, সব ঠিকই আছে, কিন্তু তোমার লেখাটা শ্রুতি মধুর হচ্ছে না শ্রুতি কটু হচ্ছে সেটাও কিন্তু ভাবতে হবে। কারণ আলটিমেটলি ইংরেজি একটা ভাষা, ইংরেজি কোনো বিজ্ঞান নয় যে সূত্র মিলিয়ে দিলেই হলো, এমনটা নয়, ঠিক না? বঙ্কিমচন্দ্রের লেখাও পড়বে, শরৎচন্দ্রের লেখাও পড়বে, কোনটা পড়ে মজা পাবে? শরৎচন্দ্রের লেখা। শরৎচন্দ্র। তার কারণ সে একেবারে সাধারণ মানুষকে নিয়ে লিখেছে, তাই না? আচ্ছা চলো, আর একদম সর্বসাধারণের ভাষায়, একদম সর্বসাধারণের ভাষায়। চল তাহলে হেল্প, তাহলে এটার জন্য স্ট্রাকচারটা আগে নাও। এর স্ট্রাকচারটা ওরকম হবে, সাবজেক্ট বসবে, তারপর তোমার হেল্প, তারপরে হেল্পস, তারপর হেল্পড, হতে পারে না পাস্ট টেন্সে ইউজ করলে, এটা যেহেতু ফর্ম চেঞ্জ হয় তাই লিখে দিচ্ছি হেল্পড, ওকে। তারপর গিয়ে প্লাস গিয়ে কি বসবে? ডুয়ার বসবে। কি বসবে? ডুয়ার বসবে, ঠিক আছে। তারপর গিয়ে কি বসবে? রুট ভার্ব বসবে। তারপরে গিয়ে কি বসবে? অবজেক্টটা বসবে, ওকে। এইটা হলো স্ট্রাকচার। তাহলে এবার এক্সাম্পল লিখবো, কটা? 5টা লিখি, 1 2 3 4 5। স্যার এটা আগেরটার মতোই, শুধু ওটা লেটের জায়গায় হেল্পস হবে। হ্যাঁ হ্যাঁ আগেরটার মতোই। স্যার ডুয়ারটা কি স্যার? ডুয়ার মানে যে কাজ করে, পারফর্মার। ডুয়ার মানে পারফর্মার, আলটিমেটলি যে কাজটা করছে সে। তুমি লেটের ক্ষেত্রে একবার দেখো তো, এই ডুয়ারের জায়গায় মানে দাদা কর্তা? না না, ডুয়ার মানে কর্তা নয়, ডুয়ার মানে পারফর্মার। একটু তোমরা শুনে রাখো, কর্তা আর পারফর্মার জিনিসটা এক নয়, ভালো করে শোনো। আমি ব্যাটারের মতো না না না, একটা শোনো, আমরা একটা টার্ম আছে আমাদের সাবজেক্ট, আর একটা টার্ম আছে আমাদের পারফর্মার। এই জিনিসটাকে একটু বুঝে নাও তাহলে সুবিধা হবে। পারফর্মার, তাহলে ধুর ভাই কি হচ্ছে আজকে, মানে এখন আমার একটু ঘুমের দরকার, এটা আমি বুঝতে পারছি। সো ডোন্ট ওয়ারি, চলো আজকে বানান ফানানগুলো এদিক সেদিক হলে তোমরা একটুখানি দেখে নিও বা আমাকে একটু বলো যে এটা ভুল হয়ে গেল দাদা। আচ্ছা, আমি একটা কি বললাম? আমি একটা বললাম সাবজেক্ট, আর একটাকে বললাম পারফর্মার। সাবজেক্ট আর পারফর্মার জিনিস দুটো এক নয়, জিনিস দুটো আলাদা। এখন তোমরা বলবা কেন কেন আলাদা? আচ্ছা, আমি দুটো সেন্টেন্স লিখবো, দুটো সেন্টেন্স। আমি বললাম যে রাম ইটস রাইস, ওকে। তারপরে লিখলাম
রাইস ইজ ইটেন বাই রাম। ওকে, বলো তো দেখি প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কে? Ram. Very good. প্রথম সাবজেক্টে কাজ করছে কে? Ram. রাম। রাম একাধারে সাবজেক্ট একাধারে পারফর্মারও বটে, ঠিক Performer. না? মানে প্রথম সেন্টেন্সে রাম একাধারে হ্যাঁ, দাদা। সাবজেক্ট একাধারে পারফর্মার। ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় বাক্যে এসে বলো তো সাবজেক্ট কোনটা? Rice. ভেরি গুড, রাইস সাবজেক্ট, কিন্তু পারফর্মার কি রাইস? Ram. না, রাম Performer রাম। বুঝতে পারলে ব্যাপারটা কি? তাহলে এই জন্য বললাম যে সাবজেক্ট আর পারফর্মার এক জিনিস নয়। বুঝেছো বোনটি আমার যে বলছিলে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, দেখো ইংরেজি না প্রত্যেকটা জিনিসকে কোনো কনফিউশন যেন মনের মধ্যে না থাকে। যখনই কোথাও কোনো রকম কনফিউশন হচ্ছে জাস্ট মাইকটাকে অন করবে, জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? কনফিউশন যাতে না থাকে। আচ্ছা, এবার শুনে স্যার বলছি এটা প্যাসিভ ভয়েস হয়ে তার গেল মানে তো? দাদা যদি 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 এটা বলা হয় যে দ্বারা দিয়া এরকম যদি কোনো কিছু হয় তবেই সেটা কি পারফর্মারে চলে যাবে? হ্যাঁ, এক মিনিট শোনো, এইটা কখনোই মনে রাখবে না, দ্বারা দিয়ে ফি ওইগুলো আমরা মনে রাখবো না। আমরা একটা জিনিস মনে রাখবো, যেখানে, ভালো করে শোনো, যেখানে সাবজেক্ট আর পারফর্মার সেম, বলো কি বললাম? যেখানে সাবজেক্ট সাবজেক্ট আর পারফর্মার সেম, সেম, সেইটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ওকে, আমি যখন তোমাদের ভয়েস চেঞ্জ করাবো তখন তোমাদের আমি জিজ্ঞেস করব, এই বলো তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? তোমরা উত্তর দেবে যেখানে সাবজেক্ট আর পারফর্মার সেম। পারফরম্যান্স আর কর্তা সাবজেক্ট আর পারফর্মার যেখানে সেম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার যদি বলি বলো তো প্যাসিভ ভয়েস কাকে বলে? তোমরা বলবা প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্ট আর পারফর্মার সেম নয়। বোঝা গেল? তাহলে প্যাসিভ ভয়েস কাকে বলে? যেখানে সাবজেক্ট আর পারফর্মার সেম নয়, সেটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেখানে সাবজেক্ট আর পারফর্মার সেম। বোঝা গেছে? একটা দারুণ সুন্দর মানে সুন্দর ব্যাপার বেরিয়ে এলো দাদা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইয়েস। আমরা ভয়েস চেঞ্জ করার সময় এই জিনিসটা আমি যদিও পড়াই, প্রত্যেককেই পড়াই, তো তোমাদেরকেও আজকে বলে দিলাম শুরুতে। চলো তাহলে এবার এখানে 5টা এক্সাম্পল লেখো। লেখো, আমি তাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করলাম। আমি তাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করলাম। আমি তাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করলাম। আমরা এখনো 1 ঘন্টা আছি, অনেক কিছু শিখবো আজকে। হ্যাঁ, চলো। আমি তাকে সমস্যাটা বা সমস্যাটি সমাধান করতে সাহায্য করলাম। হয়েছে? 2 নম্বরটা লেখো, সে তার ভাইকে পড়তে সাহায্য করে। সে তার ভাইকে পড়তে সাহায্য করে। সে তার ভাইকে পড়তে সাহায্য করে। আচ্ছা, 3 নম্বরটা লেখো, আমরা তাদের স্থানান্তর করতে সাহায্য করলাম। মানে আমি ইংরেজি শব্দটার বাংলাটা এরকম করছি বলে এরকম মনে হচ্ছে। তাহলে কি বললাম যেন? আমরা তাদের স্থানান্তর করতে সাহায্য করলাম। আমরা তাদের স্থানান্তর করতে সাহায্য করলাম। তারপরে লেখো, সে তার বন্ধুকে প্রবন্ধ লিখতে সাহায্য করলো। সে তার বন্ধুকে প্রবন্ধ লিখতে সাহায্য করলো। সে তার বন্ধুকে প্রবন্ধ লিখতে সাহায্য করলো। লিখেছো? হ্যাঁ দাদা। দাদা লাস্ট কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে? না দাদা, 4টে। ও, তাহলে আরেকটা এক্সাম্পল লিখো যে তারা আমাকে রান্না করতে সাহায্য করেছিল। তারা আমাকে রান্না করতে সাহায্য করেছিল। তারা আমাকে রান্না করতে সাহায্য করেছিল। হয়েছে? এবার একটা জিনিস আমি এখানে স্যার আরেকবার রিপিট করবেন? তারা আমাকে রান্না করতে সাহায্য করলো।
তারা আমাকে রান্না করতে সাহায্য করলো। ওকে, নাও এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো। হ্যাঁ, করেছিল করলো একই কথা, লিখে রাখো। আচ্ছা, এখানে হেল্পের ক্ষেত্রে না একটা জিনিস আমি বলি, হেল্পের পরের কিন্তু ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ দুটোকেই ব্যবহার করা যায়। কি বললাম? হেল্পের পরে দুটোকেই ব্যবহার করা যায়, ইনফিনিটিভও ব্যবহার করতে পারো, বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারো। সেই কারণে এইখানে যে শুধু রুট ভার্ব লিখেছো না, তোমরা এখানে 2+ রুট ভার্বটাও লিখে রাখো অবলিক দিয়ে। ওকে, মানে এই ডুয়ারের পরে রুট ভার্বও লিখতে পারো, আবার ইনফিনিটিভও লিখতে পারো, 2+ রুট ভার্বও লিখতে পারো, দুটোই লেখা যায় হেল্পের ক্ষেত্রে। তোমরা একটু স্ট্রাকচারে মডিফিকেশন করে নিয়েছো, বুঝতে পেরেছো কি মডিফিকেশন করতে বললাম? হ্যাঁ স্যার। লেটের ক্ষেত্রে যেমন বললাম যে ওখানে শুধুমাত্র রুট ভার্বই বসবে, টু বসবে না, কিন্তু হেল্পের ক্ষেত্রে এমনটা নেই, রুট ভার্বও বসাতে পারো আবার ইনফিনিটিভও বসাতে পারো, ইট ইজ ইউর চয়েস। চলো প্রথমটা করলেই বুঝতে পারবে তাহলে কি আছে প্রথমটাতে। আমি তাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করলাম। তাহলে কি হবে? I helped him solve the problem. আই হেল্পড হিম সলভ দ্য প্রবলেমও বলতে পারো, আবার টু সলভ দ্য I- প্রবলেম solve বলতে the পারো problem? টু সলভ দ্য টু প্রবলেম। সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, এক মিনিট, আমি বললাম কি যে তুমি এটাও লিখতে পারো যে আই হেল্প, কারো মাইক অন আছে প্লিজ অফ করো, কথা বলা শেষ হলেই মাইকটিকে অফ করে দেবে। আই হেল্পড হিম টু সলভ দ্য প্রবলেম, টু সলভ দ্য কেউ কাটাকাটি করো না যেন আবার। আই হেল্পড হিম টু সলভ দ্য প্রবলেম, এটাও লিখতে পারো, আবার তুমি এটাকেও লিখতে পারো যে আই হেল্পড হিম সলভ দ্য প্রবলেম, দুটোই সঠিক। ওকে, এই জন্য বললাম যে হেল্পের পরে রুট ভার্বের বসে এবং ইনফিনিটিভটাও বসানো যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি ব্যাপারটা কি? একদম। স্যার বলছি যে রিজলভ ইউজ করা যাবে না এখানে? হ্যাঁ, দেখো রিজলভ মানে কি বলতো, সলভের সাথে আর ই যোগ করলে তারপরে তৈরি হয় রিজলভ। ওকে, রিজলভ ভার্বটাকে কখন ব্যবহার করি আমরা? একটা ইস্যু অলরেডি সেটেলড হয়েছে কোনো একটা কাজের ফলে, আবার সেটা গোলমাল বেঁধেছে, তবে গিয়ে সেটাকে রিজলভ করি। বুঝলে? হ্যাঁ স্যার। এই জন্য ভার্ব ব্যবহারের সময় একটু সতর্ক থাকতে হবে। কেন? মানে সমাধানের পুনরাবৃত্তি। হ্যাঁ, সমাধানের পুনরাবৃত্তি হলে আমরা রিজলভ ব্যবহার করি। ঠিক আছে, যেমন দেখবা কম্পিউটার বা মেশিন বা মেকানিক্সের যে জিনিসপত্রগুলো আছে সেই সমস্তর ক্ষেত্রে না রিজলভ ব্যবহার করা হয়। কেন? কারণ সেইগুলোর সার্ভিসিং প্রতিনিয়ত করতে থাকতে হয়। বুঝতে পারছো কি বলেছি? এবং আমরা ফোনে রিস্টার্ট করি, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের জীবনের প্রবলেম তো বারবার নাও হতে পারে, তাই না? এটাই আর কি। যাই হোক, এটা বিশেষ বড় কিছু নয়। তবে কি দেখো, যখন আমরা WBCS এর মতন পরীক্ষা লিখতে বসবো, খুব ভালো করে শুনবে, সেই খাতাগুলো যারা দেখবেন তারা কিন্তু যে সে লোক নয়, এটা আগে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? তারা হাইলি কোয়ালিফাইড, যার কারণে তাদের নজরে যদি সামান্যতম ভুলও ধরা পড়ে না, তাদের কাছে বিরাট বড় মনে হয়। যেমন আমরা যখন এই খাতাগুলোকে দেখি, হ্যাঁ, আমি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি আর ইংরেজিটা হচ্ছে আমার সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে ছেলেমেয়েদের খাতা দেখলে না সামান্যতম ভুলটাকে বিরাট বড় বলে মনে হয়। যেমন আর্টিকেল দায়ের ব্যবহার কোনো জায়গায় করার দরকার ছিল, কেউ হয়তো করেনি, এটা একটা ছোটোখাটো ইস্যু, কিন্তু ওই জিনিসটাই খাতা দেখার সময় বিরাট বড় ইস্যু হয়ে যায়। এই জন্য আমরা সবসময় একদম বেটার ওয়ান, পারফেক্ট ওয়ান, এটাকেই শেখার চেষ্টা করব। ওকে, বাকি এখানে যে ক্লাস এত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর থেকে তো দাদা এরকম করেই ছেড়ে বাদ যায়। হ্যাঁ, সেটাই কারণ কি দেখো, 1 মার্ক 2 মার্কের জন্য কিন্তু কয়েক হাজারের পেছনে পড়ে যাবে এই BCS এর মতন পরীক্ষায়। ঠিক আছে, চলো তারপরেরটা কি আছে একবার বলে ফেলো, তারপরের বাক্যটা কি আছে? সে তার ভাইকে পড়তে সাহায্য করে। হ্যাঁ, কোন টেন্স এটা? করে। প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার যাদের মনে হচ্ছে এই এরা টেন্সগুলো কি করে বলে দিচ্ছে, এরকম কারো মনে হতে পারে, সো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ওই ভার্বের ক্লাসিফিকেশনের পরে আমি টেন্সটাকে ওর সাথে পড়িয়ে দিব, আর টেন্সের একটা নোটও আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে সে তার ভাইকে পড়তে সাহায্য করে, ইংরেজি কি হবে বলো? He or she helps her brother or his হ্যাঁ, brother to study. ভেরি গুড, আমরা হি ব্যবহার করছি,
তাহলে আমরা বললাম হি হেল্পস হিজ ব্রাদার ফর হোয়াট? টু স্টাডি। টু টু স্টাডি ইন অথবা স্টাডিজ হবে না? হ্যাঁ আরেকবার বলো। ইন স্টাডিজ, হ্যাঁ ইন স্টাডিজ হবে না? না না না, এখানে তো রুট ভার্ব বসাতে হবে। ইন স্টাডিজ বসালে তো ওটা নাউন ফ্রেজ হয়ে যাবে তো। ওকে, তাহলে হি হেল্পস হিজ ব্রাদার টু স্টাডি এটাও লিখতে পারো, অথবা টু স্টাডি না লিখে শুধু স্টাডিও লিখতে পারো। ইট ইজ ইউর চয়েস। ওকে, আচ্ছা তারপরে বলো কি আছে? আমরা তাদের স্থানান্তর করতে সাহায্য করলাম। ভেরি গুড, বলো কি করেছো? উই হেল্প দেম হ্যাঁ টু উই হেল্প, রিকলেক্ট। ভেরি গুড, উই হেল্প, হ্যাঁ, উই হেল্প দেম রিকলেক্ট অর টু ট্রান্সফার, হ্যাঁ উই হেল্প দেম টু মুভও বলতে পারো, অথবা ট্রান্সফার বলা শুধু যাবে মুভও বলতে পারো। ওকে, স্যার এক্ষেত্রে মাইগ্রেট না স্যার? ট্রান্সফার কি বলা যাবে? হ্যাঁ স্যার, দেখো। এটা কি বললেন যে উই হেল্প দেম টু মুভ? অথবা উই হেল্প দেম মুভ। ওকে, মুভ মানে স্যার মুভারেটিভ হচ্ছে টু বসাতে পারি? দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে মুভিং বলে। ওকে, এটা সহজ ইংরেজি। সো তোমাদের মাথায় বহু ইংরেজি আসবে, বহু শব্দ আসবে, হ্যাঁ, কিন্তু চুজ করবে সেটাই যেটা আমি বলবো। ওকে, আর কোনো কথা নেই। 4 নম্বরটা বলো এবার। কেন এমনটা বলছি? কারণ ভাষা, দেখো যার যত সহজ সরল ভাষা হবে তার লেখাটা তত প্রাঞ্জল হবে। বুঝতে পারলে? ওই যে একটু আগে আমি বললাম বঙ্কিমের লেখা পড়তে ভাল লাগে না শরৎচন্দ্রের লেখা পড়তে ভাল লাগে, ব্যাপারটা তাই। চলো তারপরে। সে তার বন্ধুকে প্রবন্ধ লিখতে সাহায্য করলো। ভেরি গুড, হি হেল্পড হিজ ফ্রেন্ড রাইট দ্য এসে, অথবা হি হেল্পড হিজ ফ্রেন্ড টু রাইট দ্য এসে। ইয়েস, কঠিন Yes, না তো sir. ব্যাপারটা? লাস্টেরটা বলো তাড়াতাড়ি করে। তারা আমাকে রান্না করতে সাহায্য করেছিল। বাহ, এটা তো তোমাদের শিখতেই হবে এই কথাটা। তারা দে হেল্পড মি কুক, অথবা দে হেল্পড মি টু কুক। ওকে, COOK, কুক মানে রান্না করা। ক্লিয়ার? বেশ, তাহলে এর সাথে সাথেই আমাদের পজিটিভ ভার্ব কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমি যেটা আজকে তোমাদের শেখাতে চাইছিলাম, আচ্ছা শেখানোর আগে যেটা আমি তোমাদের চাইছিলাম সেটা হচ্ছে তোমাদের একটু নলেজ চেক করতে চাচ্ছিলাম যে ইংরেজিতে কার কি অবস্থা আছে, এইটা একবার আমার দেখে নেওয়ার ইচ্ছা। তো সেই জন্য আমি কতগুলো এরর কারেকশনের মতন করে রেখেছি, যাতে আমরা বুঝে যাব যে আমাদের গ্রামারের কোন জায়গায় কি অবস্থাটা রয়েছে। তো প্রথম সেন্টেন্সটা দেখে আমাকে বলতে হবে ভুল কোথায় আছে। হি asked her that whether she knew what had happened last week when she was on leave. এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ বলো তো। ওই দ্যাট আর ওয়েদার একসঙ্গে পরপর। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে, দ্যাট এবং ওয়েদার। ভেরি গুড, দ্যাট আর ওয়েদার এই দুটো পাশাপাশি এক জায়গায় বসে গেছে। দেখো এখানে অ্যাস্ক বলা হয়েছে, তার মানে কোশ্চেন জিজ্ঞেস করার ব্যাপারটা রয়েছে। তাহলে প্রশ্ন করলে আমরা এখানে দ্যাটের ব্যবহার করি না, ওয়েদার বা ইফ এর ব্যবহার করি। কিসের ব্যবহার করি? ওয়েদার বা ইফ বা ওয়েদার। হ্যাঁ, এটার ব্যবহার করি। এবার শুনে রাখো যে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার যে কোনো দুটো ব্যবহার করলেই হয় না। মনে রাখবে ইফ হচ্ছে জেনারেল ফর্ম, কিন্তু ওয়েদার ব্যবহার করতে গেলে কিছু চয়েস বোধ থাকতে হবে, কিছু চয়েস। ওকে, যখনই কোনো চয়েস বোধ থাকবে তখন ওয়েদার ব্যবহার করবে, আর জেনারেল টার্মে ইফ এর ব্যবহার করবে। এই বিষয়টা কি আলোচনা করছি? আলোচনা করছি হচ্ছে ন্যারেশন চেঞ্জ অফ কোয়েশ্চেন। কি বিষয়টা আলোচনা হচ্ছে আমাদের? ন্যারেশন চেঞ্জ অফ কোয়েশ্চেন। কোয়েশ্চেনের যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন মনে রাখবে কোয়েশ্চেন দুই প্রকারের হয়। এক হচ্ছে ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন। ঠিক তো WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন আজকে আলোচ্য বিষয় নয়, আজকে হচ্ছে ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ। ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখব, 1 2। এই দুটো সেন্টেন্সের মধ্যে বলতে হবে কোথায় ইফ ব্যবহার হয়, কোথায় ওয়েদার ব্যবহার হয়। তো আগে আমি ডাইরেক্ট লিখি, আগে আমি ডাইরেক্ট স্পিচগুলো লিখি, পরেরটিকে ইনডাইরেক্ট করব। খেয়াল করবে, দেখো আমি বললাম যে দ্য টিচার সেড কমা ইনভার্টেড কমা have you done your homework question mark। এটা একটা আরেকটা সেন্টেন্স লিখছি, বললাম my friend said comma inverted comma will you come and play with me ফুল। এটা তাহলে দুটো সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কেউ কিছু বলছো? ওয়েদার বললেন, তাহলে 2 নম্বরটায় ওয়েদার হবে। হ্যাঁ, ভেরি গুড। 2 নম্বরটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন লিঙ্কার হিসাবে আমরা এখানে ওয়েদারকে ব্যবহার করব, সাবাস। আর এইখানে গিয়ে আমরা ইফের ব্যবহার করব, কারণ দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে কোনো চয়েস বোধ পাচ্ছি না, কিন্তু পরের সেন্টেন্সের মধ্যে চয়েস বোধ পাচ্ছি। মানে তুমি কি আসবে এবং আমার সাথে খেলবে, দুটো ব্যাপার রয়েছে। তো এইরকম চয়েস বোধ বা অপশন ওকে, এরকম সেন্স থাকলে ওয়েদারের ব্যবহার হয়, আর ইফ জেনারেল টার্মে ইউজ হয়। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে? দ্য টিচার inquired if আস্কড বা এনকোয়ার্ড, যা খুশি লেখো। দ্য টিচার আস্কড বা এনকোয়ার্ড, হ্যাঁ কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? ইফ বসাবো। if এখানে ওয়েদার বসালে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটার মধ্যে কোনো চয়েস বোধ নেই, সেখানে ইফ বসবে। ইফ I দেখো এখানে আছে, মনে রাখবে সেকেন্ড পারসন সবসময় লিসেনারকে বোঝায়, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে লিসেনার কোথাও আছে? মানে এই যে রিপোর্টিং ভার্বের পরেই জেনারেলি লিসেনার বসে এই জায়গাটায়, তো এখানে লিসেনার তো নেই। তাহলে এখানে এই ইউটাকে ইউই রাখতে পারো, অথবা ইউটাকে আই করে নিতে পারো। মানে এইখানে লিসেনারটাকে যদি তুমি নিজেকে না ভাবো, তাহলে তুমি ইউকে ইউ রেখে দেবে, আর এখানে যদি তুমি লিসেনারটাকে নিজেকে ভাবো, নিজেকে কল্পনা করো, তাহলে এখানে আই করবে, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে এখানে আমরা আই করে দিলাম, কারণ ভয়েস চেঞ্জটা আমরা করছি তাই আই করছি। তাহলে দ্য টিচার আস্কড ইফ আই, তারপরে কি হবে? হ্যাভ ডান থাকলে কি হয়ে যায়? এটা had ডান। ভেরি গুড, হ্যাড ডান। তাহলে দ্য টিচার আস্কড ইফ আই হ্যাড ডান হোয়াট? my homework। ভেরি গুড। এই যে আবার সেকেন্ড পারসন লিসেনারকে বোঝাবে, যেহেতু লিসেনারকে আমরা আই নিজেকেই ধরেছি, তাই এখানে ইয়রটা মাই করে দিলাম, হোমওয়ার্ক হয়ে গেল। ওকে, তারপর ফুল স্টপ দিয়ে দেব, ফুল স্টপ। স্যার এগুলো কি লিখবো স্যার? এরর কারেকশনের যে সমাধান হচ্ছে, যাদের এগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের লেখা লাগবে না, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদেরটাই। আমি এটা 4-5টা দেখবো, আজকে পুরোটা করানো সম্ভব হবে না। 4-5টা আমি দেখবো কি অবস্থা আছে, তারপরে গিয়ে নেক্সট পার্টে চলে যাব। চলো, মাই ফ্রেন্ড সেড, আজকে আমার ভালোও লাগছে না বেশি। হ্যাঁ, তো মাই ফ্রেন্ড সেড উইল ইউ কাম অ্যান্ড প্লে উইথ মি। এবার এটাতে আসো। আমার বন্ধু আমাকে বলল যে তুমি কি আসবে এবং আমার সঙ্গে খেলা করবে। তো এই ক্ষেত্রে যেহেতু চয়েস বোধ এখানে ইফ বসাবো, এখানে ওয়েদারই বসাবো। তাহলে লেখো মাই ফ্রেন্ড আস্কড মি। হ্যাঁ, মাই ফ্রেন্ড আস্কড মি, এখানে মি নেই যেহেতু মি লিখবো না এখানে। ওকে, তাহলে মাই ফ্রেন্ড আস্কড whether I would come। এবার একটা কথা শোনো, আমার বন্ধু বলেছিল তুমি কি আসবে এবং আমার সাথে খেলবে। কামটা গো হবে না দাদা? হ্যাঁ, সেটাই বলছি, যে খেয়াল করো, এইটা রিপোর্টিং মানে কি জানো? ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে রিপোর্টিং, আর রিপোর্টিং মানে কি? অতীত খবরকে আজকে জানানো, তাই না? রিপোর্টিং বা ন্যারেশনের মানেই তো, ন্যারেশনের মানে হচ্ছে রিপোর্টিং, তাহলে রিপোর্টিংয়ের মানে কি? অতীত খবরকে আজকে জানানো। মানে আজকের সংবাদপত্রে যে খবরগুলো তোমরা পড়েছো, সেটা কি আজকের না গতকালকের?
গতকালকে। তাহলে গতকালকে যদি আমি আসি বলি, তাহলে আজকে বলে সেটা তো যাওয়ার কথা হয়ে যাবে না? এই জন্য এখানে কামটা হয়ে যাবে গো, এটা একটু খেয়াল রেখো। তাহলে উইল ইউ কাম অ্যান্ড প্লে উইথ মি, ন্যারেশন চেঞ্জ মানেই হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে যে কথা হচ্ছে সেটা থার্ড পার্সনকে জানানো। আরেকবার বলি, ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে যে কথা হচ্ছে সেটা থার্ড পার্সনকে জানানো। তাহলে আমার বন্ধু বলেছিল তুমি কি আসবে এবং খেলবে আমার সঙ্গে, এই কথাটি তুমি অ্যানাদার থার্ড পার্সনকে জানানোর চেষ্টা করছো না? ন্যারেশন চেঞ্জ মানে কি? এটাই তো হয়। হ্যাঁ হ্যাঁ রিপোর্টিং মানে কি? যার সঙ্গে ঘটনা ঘটেছে তার কাছ থেকে খবর শুনে দেশ দুনিয়ার লোককে জানাচ্ছ তুমি, তাই না? ব্যাপারটা তাই। তাহলে এটা হয়ে গেল কাম, হয়ে গেল গো। তাহলে মাই ফ্রেন্ড অ্যাস্কড হোয়েদার আই উড গো অ্যান্ড প্লে উইথ হিম। উইথ হিম। এখানে মি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সবসময় স্পিকারকে রেফার করে, এই হচ্ছে স্পিকার। মাই ফ্রেন্ড থার্ড পারসন, তাই এখানে মিটা হয়ে গেল হিম। ক্লিয়ার? তাহলে মাই ফ্রেন্ড অ্যাস্ক হোয়েদার আই উড গো অ্যান্ড প্লে উইথ হিম। ও প্রথমটাতে না আর একটা ভুল আছে। এবার চলো এই কোয়েশ্চেনটাতে দেখো। তাহলে এই কোয়েশ্চেনটাতে আমরা বুঝে গেলাম যে এখানে ব্যাপার দুটো হয়েছে। কি দুটো হয়েছে? শি নিউ, সে কি জানে, হোয়াট হ্যাড হ্যাপেন্ড লাস্ট উইক হোয়েন শি ওয়াজ অন লিভ, তাহলে সে কি জানে যে গতকাল সে যখন ছুটিতে ছিল তখন কি ঘটেছিল। তাহলে এর মধ্যে চয়েস বোধ আছে, তাই সেই কারণে এখানে আমরা ওয়েদারকে ব্যবহার করেছি। ওকে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে না আরও একটা ভুল আছে। তোমরা কি বলতে পারবে সেই ভুলটা কোথায় আছে? লাস্ট উইকটা প্রিভিয়াস উইক হয় না? হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে এগুলোকে আমরা কি লিখি? প্রিভিয়াস উইক লিখি। হ্যাঁ, তো এখানে লেখো প্রিভিয়াস উইক, আর এখানে একটা দা দিয়ে দাও। তাহলে হি asked her whether she knew what had happened the previous week when she was on leave. ওকে, এটা ঠিক হলো। এই দুটো ভুল এটার মধ্যে ছিল। ওকে, চলো দেখি লাস্ট আর একটা দেখি, এটা দেখে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কি না, বা এই এরর কারেকশনটা আমি পরে করাবো কোনো এক সময়। আজকের যে মূল পার্ট, সেই মূল পার্টটাতে যাব। I did not know where they were going, nor could I understand why had they left so soon. এখানে দাদা নিদার ইউজ হবে না আগে? হ্যাঁ, একটা মানে কথা নর এলে নিদার আসবে না? একটা কথা শুনে রাখো, ওই যে কোয়েশ্চেন ফ্রেমিং বলছিলাম না, কোয়েশ্চেন ফ্রেমিংটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো অনেকেই ভুল খুঁজে পাচ্ছ না কোথায় ভুল আছে, কারণ এটা আমরা কেন জানতে পারছি না, কারণ আমরা এই গ্রামারের এই টপিকগুলোকে সেইভাবে দেখিনি। আমরা কিন্তু গ্রামার জানি, সবই জানি, কিন্তু সেইভাবে কখনো এইভাবে ভাবা হয়নি। এই ভাবনাটা ভাবানোর জন্যই আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি। একবার আমায় বলো তো দেখি, WH ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর গিয়ে সাবজেক্ট বসবে, তারপর গিয়ে প্রিন্সিপাল ভার্ব বসবে, তারপর গিয়ে আদার্স যা কিছু বসবে, এটার পরে কি ফুল স্টপ হয় নাকি কোয়েশ্চেন মার্ক হয়? কোয়েশ্চেন মার্ক হয়। স্যার হোয়ারের পরে স্যার দে আসবে না। দাদা নিদার ডিড আই নো হবে তো, এটা নিদার ডিড আই নো। তাহলে এই রকম কোন কনস্ট্রাকশন এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ কিনা একবার খোঁজো। স্যার ওখানে হোয়ার দে আছে, বসেছে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসেছে, তারপর সাবজেক্ট বসেছে, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপরে আদার্স, এরকম কোন জায়গায় আছে? ফার্স্ট পোরশনটা উল্টো আছে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। আরেকবার শোনো, WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপরে আদার্স, এইটার পরে ফুল স্টপ হয় না কোয়েশ্চেন মার্ক হয়? বলো। কোয়েশ্চেন মার্ক হয়, ফুল স্টপ হয় না। তাহলে আমায় বলো তো এই সেন্টেন্সটায় কি কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে? না স্যার নেই। তাহলে এই রকম স্ট্রাকচার যেখানে আছে সেটাই ভুল, তাই তো? হ্যাঁ স্যার, হোয়াই হ্যাড দে লেফট সো সুন, তার মানে এই পার্টটাতে ভুল রয়েছে। দেখো তো একবার মিলিয়ে। হ্যাঁ স্যার। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? তাহলে আমাদের যখন এরর কারেকশন করতে হয় আমরা এইভাবেই ট্র্যাপে পড়ে যাই। এই ছোট্ট ছোট্ট জিনিস এগুলো সবাই আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা ভুলটা খুঁজে বের করতে পারছি না। তাহলে এইখানে ওয়াইয়ের পরে হ্যাড আসবে কেন? ওয়াই হ্যাড দে লেফট সো সুন হলে তো কোয়েশ্চেন মার্ক দিতে হবে এখানে, কিন্তু এটা তো কোয়েশ্চেন মার্ক নয়, এটা একটা ক্লজ, এটা একটা সেন্টেন্স নয়, এটা একটা ক্লজ। তাই এইখানে এই হ্যাডটাকে এখান থেকে কেটে এই জায়গায় দিয়ে দিতে হবে, দে এর পরে হ্যাড দিয়ে দিতে হবে।
বুঝতে পারলে? তাহলে এটা একটা আচ্ছা। ক্লজ হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, চলো এই বিষয়গুলোকে আমরা খুব ডিটেলসে, আমি চাইছিলাম আজকে তোমাদের দেখাই যে এই কোশ্চেন্সগুলোকে করাতে। সো এটা আজকে না করি, আজকে আমরা, হ্যাঁ বলো বলো। মানে হোয়ারের পরে কি ওয়ার হতো না স্যার লাস্টে ফার্স্ট সেন্টেন্সটা? না না, হতো না, তাহলে তো ওই ভুলটা ওইখানেও হয়ে যেত। তো এটাই হতে হবে, এটা ক্লজ, এটা সেন্টেন্স নয়, এটা ক্লজ। ওকে ভাই, চল এটাকে আমি এখন আর এলাবোরেট করব না। হ্যাঁ, আমরা আমাদের আজকের কাজে চলে যাই। দেখো এই কোশ্চেন্সগুলোকে আমি রেখেছিলাম করাবো বলে, এইখানে চলে যাই, এই পার্টটা আমরা এখন পড়বো। ওকে চলো, ইনফিনিটিভ ফ্রেজ আর জেরান্ড ফ্রেজ। তো সবার আগে তোমরা আমাকে যে উত্তরটা দেবে সেটা হচ্ছে ইনফিনিটিভ কি জিনিস আর জেরান্ড কি জিনিস, এটা আমাদের ক্লিয়ার আছে কি? থাকলে হ্যাঁ, না থাকলে না। না স্যার, নেই ভালো করে। না স্যার, না স্যার নেই। আচ্ছা, যদি তাই হয় তাহলে পরে একটা জিনিস খেয়াল করো, ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড তারপর জিরান্ড ফ্রেজ। তাহলে একবার আমরা ইনফিনিটিভটাকে আর জিরান্ডটাকে দেখে নিই, ঠিক আছে? ইনফিনিটিভকে আর জিরান্ডকে চলো একদম বেসিক ওয়েতে বলবো, কারণ ইনফিনিটিভ আর জিরান্ড খুব ডিটেলসে আমি পড়িয়ে রেখেছি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। যেহেতু আজকে এটা শুরু হচ্ছে, অনেকে আমরা নতুন আছি, সেই ক্ষেত্রে এটাকে একটু আলোচনা করে তারপরে রেখে দিই। চলো রেখে দিই বলতে শুরু করি। ইনফিনিটিভ, ইনফিনিটিভ একটা জায়গায় লেখো, আরেকটা জায়গায় জিরান্ড লেখো, এই দুটোকে কম্প্যারেটিভ আমরা আলোচনা করব। ওকে, তো দেখো আমরা যখন জিরান্ড বলছি, আমরা যখন ইনফিনিটিভ বলছি, যখন এদেরকে জিজ্ঞেস করছে এই তোরা কী রে, তোরা কী হিসাবে কাজ করিস একটা বাক্যের মধ্যে, মনে রাখবে এরা দুজনেই বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করে। ওকে, এরা বাক্যের মধ্যে দুটোই নাউন হিসেবে কাজ করে। এখন কথা হলো দাদা নাউন ব্যাপারটা কি হলো, এরা তো মানে সৃষ্টি হয়েছে কি দিয়ে, ভার্ব দিয়ে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো তাতে কি হলো, ভার্ব দিয়ে সৃষ্টি হলেও নাউনের কাজ করতে পারে। এবার কথা একটা শুনে রাখো যে আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের প্লেসে আর অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না। আবার শোনো, সাবজেক্টের প্লেসে আর অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসে না। এবার তোমরা বলবো প্রোনাউন তো বসে, আমি এই জন্য বলবো নাউন আর প্রোনাউনকে আলাদা করে দেখার দরকার নেই। যে অমিত, সেই অমিতের জন্যই আই, সেই অমিতের জন্যই হি, সেই অমিতের জন্যই ইউ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? মানে নাউনের জন্যই প্রোনাউনকে ব্যবহার করি, তাই যেখানে যেখানে নাউন যাবে সেখানে সেখানে প্রোনাউন যাবে। তাই সাবজেক্টের প্লেসে বা অবজেক্টের প্লেসে নাউন বসবে। ক্লিয়ার হলো না? এক্সাম্পল আগে দেখো যে কেন এরা ইনফিনিটিভ হচ্ছে, সাবজেক্টের প্লেসে অবজেক্টের প্লেসে বসছে কি না। আমি বললাম কি যে আই ওয়ান্ট আ পেন, ক্যান আই সে ইট অর নট? আই ওয়ান্ট আ পেন, এর মানে হচ্ছে আমি একটি কলম চাই। তাহলে আবার বলো তো দেখি, এই যে এ পেন এই বাক্যে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে, তাই তো? তাহলে অবজেক্টের কাজ করছে এবং এটা পরিষ্কারভাবে এটা যে নাউন সেটাও বোঝা যাচ্ছে। তো আমি যদি এইটার জায়গায় অন্য কিছুকে বসাই তাহলে সেটা নাউনই থাকবে না অন্য কিছু হবে? মানে আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর চেয়ারে যে বসবে সেই প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ কি না? সিটটা যদি প্রেসিডেন্টের হয় সেখানে যেই বসবেন সেই প্রেসিডেন্ট হবেন, এটাই পরিষ্কার কথা। তাহলে এই সিটটা হচ্ছে নাউনের সিট, এখানে যেই বসবে সেই নাউন হয়ে যাবে। এবার দেখো তো আরেকটা সেন্টেন্স লিখছি, আমি বললাম আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। বুঝতে পারলে? তাহলে এই যে টু গো এটা কার প্লেসে বসে গেল? অবজেক্টের প্লেসে বসে গেল না? তার মানে এটা নাউন হয়ে গেল চোখ কান বুঝে। বুঝতে পারলে কি না পারলে না বলো তো? বেশ, আমি বললাম কি যে এই যে ওয়ান্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই ডাউটগুলো তোমাদের নেক্সট ক্লাসে 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইংরেজি গ্রামারের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে নেক্সট ক্লাসে। তবু আজকে একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো যে ওয়ান্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে। ওকে, আর অবজেক্টের জায়গায় কে বসে বললাম তো, সাবজেক্টের অবজেক্টের প্লেসে নাউনই বসে। ওকে, তাহলে এবার এটা অবজেক্টের প্লেস ছিল তাই নাউনের প্লেস এটা। তাহলে আমি এই জায়গাটা শূন্যস্থান রেখে যদি এইটা বসাই তাহলে এটা নাউন হবে না অন্য কিছু হবে? নাউনই হবে। নাউনই হবে, কিন্তু ভার্বটা নাউনের মতন কাজ করছে। তাহলে এখানে টু গো এই জিনিসটা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও নাউনের কাজ করছে। এই টু গোটাই হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস রুট ভার্ব।
রুট ভার্বের আগে টু যুক্ত হলে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। আর জেরান্ড কাকে বলি দাদা? যখন রুট ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটাকে বলি জিরান্ড। তাহলে ইনফিনিটিভ মানে কি? টু প্লাস রুট ভার্ব। জিরান্ড মানে কি? রুট ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার হলো? আবার এক্সাম্পল দেখো, আমি বললাম যে মিল্ক মিল্ক ইজ গুড ফর হেলথ। বলতে পারি কি না পারি না এই কথাটা আমরা? মিল্ক মানে দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সো আমায় বলো তো এইটা কার জায়গা? সাবজেক্টের জায়গা কি না? এবং সাবজেক্টের জায়গা হওয়ার জন্য এই মিল্কটা চোখ কান বুঝে নাউন তো, নাকি না কোনো কনফিউশন আছে? এবার এই প্লেসে যদি আমি কাউকে বসাই তাহলে সে নাউন হবে না অন্য কিছু হয়ে যাবে? নাউনই থাকবে। ভেরি গুড। তাহলে আমি এখানে বললাম যে সুইমিং সুইমিং is good for health. Swimming is what? Good for health. এই দেখো তো সুইমিং কথাটা swim SWIM তার সাথে ING যুক্ত হয়েছে, তাহলে এটা জিরান্ড। তাহলে এখানে এই ব্যাটাটাকে আমরা বলি হচ্ছে জিরান্ড। ওকে, কার জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। এটা জিরান্ড হলো। তাহলে বুঝতে পারছো যে ইনফিনিটিভ হোক বা জিরান্ড হোক তারা নাউনের কাজ করে। এটুকুন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। বেশ। এবার আমাদের দেখো কথাটা মানে অনেকে পশুপ্রেমী থাকতে পারো, তো তা সত্ত্বেও আমি একটা কথা বলছি, এটাকে জাস্ট জ্ঞানের কথা হিসাবে ভাবো। বাংলায়, গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে না, যে যে কুকুরে মানে কিছু একটা খায়, হ্যাঁ, তার স্বভাব কোনোদিন পাল্টায় না, তাই না? এরকম একটা কথা আছে কি না? হ্যাঁ আছে আছে। স্যার কুকুরের পেটে ঘি ভাত সজ্জার নয়টা? না মানে না না, যে কুকুর নোংরা খায়। হ্যাঁ, যে কুকুর নোংরা খায় সে কুকুর তুমি যতই ভালো কিছু তাকে খাও না কেন, সে ওটা সুযোগ পেলে খাবেই। এরকম একটা গ্রাম বাংলায় কথা আছে তো, নাকি? সবাই জানি তো আমরা এই কথাটা? হ্যাঁ দাদা। ভেরি গুড। তাহলে আমায় বলো যে কুকুরের স্বভাবই হচ্ছে ওটা খাওয়া। এবার ওকে তুমি বাড়িতে পোষো, ভালো কিছু খাওয়াও, কিন্তু যখনই সে সুযোগ পাবে সে তখনই অন্য কিছু খাওয়ার চেষ্টা করবে, তাই নয় কি? ভেরি গুড। এটা কেন হলো? এটা স্বভাবের জন্য হলো। আচ্ছা, আজকে স্বভাবের কথা বলছি তো আমার একটা গল্প বলতে মন ইচ্ছা করছে তোমাদেরকে, বলবো? ছোট্ট গল্প। হ্যাঁ শোনো। একদিন একটা মানে হারমিট মিন্স হারমিট মানে কি, যারা সন্ন্যাসী আর কি, মুনি ঋষি সন্ন্যাসী, সে একদিন একটা পুকুরে স্নান করতে নেমেছে। ঠিক আছে? তা সে স্নান করছে পুকুরে, এই হারমিট মনে করে, এই ভদ্রলোক হারমিট এই পুকুরের মধ্যে সে স্নান করছে। স্নান করতে করতে সে দেখছে যে এইখান দিয়ে একটা কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে চেনো তো? স্করপিয়ন যেটাকে আমরা বলি, কাঁকড়া বিছে। সেই কাঁকড়া বিছে এই এর সামনে দিয়ে মানে এরকম জলের মধ্যে ডুবে যাচ্ছে কাঁকড়া বিছেটা। তো এই সাধু তাকে বারবার কি করছে, এরকম হাতে তুলে ডাঙায় রাখতে যাচ্ছে। এবার যখনই হাতে তুলছে তখনই কাঁকড়া বিছেটা না ওকে মানে ওই হারমিটের হাতে তার বাইট দিয়ে দিচ্ছে। আর ঋষি খুব কষ্ট পাচ্ছে, আবার ফেলে দিচ্ছে, আবার সেটাকে তুলে ডাঙায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবারও কাঁকড়া বিছেটা কাটছে, তখন সে আবার ফেলে দিচ্ছে। এরকম বারবার করে চেষ্টা করছে আর বারবার করে কাঁকড়া বিছেটার কামড় খাচ্ছে। তো এই দৃশ্যটা এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ভদ্রলোক দেখছিল। সে দেখে এই ঋষিকে জিজ্ঞেস করছে যে আপনি কি বলদ নাকি? বলছে কেন এই কথা বলছেন? বলছে ওই কাঁকড়া বিছেটাকে আপনি বাঁচাতে যাচ্ছেন, অথচ ও বারবার আপনার হাতে কামড় দিচ্ছে বা আপনাকে বাইট করছে, তো শুধু শুধু বাঁচাতে যাচ্ছেন কেন? ওকে মরতে দিন না। তখন হারমিট খুব ভালো কথা বলেছিল, দেখো আমি মানুষ, তাই আমার স্বভাব হচ্ছে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে। আর ও হচ্ছে কাঁকড়া বিছে, ওর স্বভাবই হচ্ছে ওকে কেউ ধরলে, টাচ করলে, ডিস্টার্ব করলে কামড় দেওয়া, বাইট করা। সো ওর স্বভাব যখন ছাড়ছে না, আমি মানুষ হয়ে আমার স্বভাব কি করে ছাড়বো? বুঝতে পেরেছো? তার মানে একটা ইনসেক্ট, সে তার স্বভাব যখন ছাড়ছে না, তো আমি মানুষ হয়ে তো আমার স্বভাবটা কি করে ছাড়বো? সো এটাই বললাম এই জন্য। দাদা আপনার এই কথাটা শুনে দুটো লাইন মনে পড়লো। হ্যাঁ বলো। এটা লাস্ট ভূপেন হাজারিকা ভেবেছিল, আর কেউ ভাবেনি তারপর থেকে। মানুষ মানুষের জন্য আর নেই।
বলো বলো। দাদা, যে কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? একদমই তাই। কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? হ্যাঁ ঠিক। তার মানে যার যেটা স্বভাব সে সেটা করবে, এটাই নিয়ম। তো সেই ক্ষেত্রে না, ঋষিটার কথাটা কিন্তু মারাত্মক কথা, যে ও যখন একটা অসাধারণ ইনসেক্ট কথা। হয়ে ও যে ওর স্বভাবটা হ্যাঁ দাদা, ত্যাগ ঠিক। করছে না, সেখানে আমি মানুষ হয়ে কি করে আমার স্বভাব ত্যাগ করব? তাই না? আমি যদি ওটাকে মরতে দিই তাহলে মানে কি হলো, আমি আমার স্বভাবটাকে চেঞ্জ করে ফেললাম, সেটা করা উচিত হবে না। যাই হোক, তাহলে স্বভাবের থেকে এতগুলো কথা বললাম। এবার একটা কথা কেন বলছিলাম আমি, দেখো ভাই ও বোনেরা, এই যে ইনফিনিটিভ বা জিরান্ড, এরা যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, এরা যতই নাউনের কাজ করুক কিন্তু সৃষ্টি তো হয়েছে ভার্ব থেকে, নাকি? হ্যাঁ, তার মানে এদের মধ্যে ভার্বের কিছু না কিছু টেন্ডেন্সি থাকবে কি না থাকবে না? অবশ্যই থাকবে। থাকবে, স্বভাব থাকাটা উচিত। স্বভাব তো থাকবে। যাবে না, স্বভাব থেকেই যাবে, একদম তাই। এই জন্য মনে রাখবা আমার ভাই ও বোনেরা, ইনফিনিটিভ বা জিরান্ডকে বলা হয় নন মেইন ভার্ব। কি বলা হয়? নন Non-main মেইন নন verb। মেইন ভার্ব। অর্থাৎ এরা ভার্ব থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, কাজ করছে নাউনের মতোই, কিন্তু এরা যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে তাই ভার্বের কিছু টেন্ডেন্সি এদের থাকবে। এখন কথা হলো, দাদা ভার্বের কি কি টেন্ডেন্সি এদের মধ্যে থাকতে পারে? নাম্বার 1, ভার্ব থেকে সৃষ্টি হলে যদি এটি ট্রানজিটিভ ভার্ব হয়, ভালো করে শোনো, ভার্ব থেকে সৃষ্টি হলে যদি এটি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে তার সাথে একজন অবজেক্টকে নেওয়ার। ওকে, তাহলে কি বললাম আমি? নন মেইন ভার্ব কেন বলছি? কারণ এরা যদি ভার্ব থেকে সৃষ্টি হয় তাহলে হয় এটি ট্রানজিটিভ ভার্ব হবে, না হলে এটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। এর তো কোনো বিকল্প নেই, নাকি বলো? হ্যাঁ তাহলে দাদা। ট্রানজিটিভ ভার্ব হলে তার একটা টেন্ডেন্সি থাকবে সে তার সাথে অবজেক্টকে নেবে, আর ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে তার সাথে সে কোনো একটা অ্যাডভার্বিয়ালসকে নেওয়ার চেষ্টা করবে। বুঝেছো কি বলেছি? এই কথাটা কেন বললাম? এইটা দাদা, বোঝানোর আরেকবার জন্য। বলুন। আচ্ছা আরও একবার বলছি, আমি বললাম কি, যে ইনফিনিটিভ হোক বা জিরান্ড হোক, এরা যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয় তাই এদের মধ্যে ভার্বের কিছু টেন্ডেন্সি থাকবে, থাকবেই থাকবে। এবার ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কোনো ইনফিনিটিভ যদি ট্রানজিটিভ ভার্ব দিয়ে তৈরি হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে অবজেক্ট গ্রহণ করার। কোনো ভার্ব যদি মানে কোনো ইনফিনিটিভ যদি ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে তৈরি হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে অ্যাডভার্ব নেওয়ার। ক্লিয়ার? কেন? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। যেটুকুন বলেছি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। শুনে রাখো, হ্যাঁ। আমি বারবার তোমাদেরকে বলছি, ইংরেজি গ্রামারের ক্লাস সহ যতগুলো ক্লাস আমাদের এখানে লাইভ হবে প্রত্যেকটা ক্লাসকে না রেকর্ডেড ওই ভিডিও স্পিড বাড়িয়ে দিয়ে 2 গুণ সময় বাড়িয়ে দিয়ে তোমরা কিন্তু দেখবে। ইউটিউবে এই ফিচার্সটা আছে, সবাই জানো তো, যে ভিডিও স্পিড ফরওয়ার্ড করে দেখা যায়। হ্যাঁ দাদা, ওরকম করে দিই। হ্যাঁ স্যার ওইটা আমি জানি না। হ্যাঁ ওইটা তুমি তাহলে একবার দেখবে, ওটা অপশানে আছে, সেটিংসে গেলে ওই প্লেব্যাক স্পিড বলে বোধহয় একটা অপশন থাকে মনে হয়, হ্যাঁ ওখানে হ্যাঁ। গিয়ে স্পিড হ্যাঁ, বাড়িয়ে দেওয়া প্লেব্যাক যায়। স্পিড নরমাল থেকে শুরু হয়, 2 এ গিয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ, 2 গিয়ে শেষ। নরমালের আগে থেকে শুরু হয়। হ্যাঁ, এবং স্লো করে দেওয়াও যায়। তো যাই হোক, ওইটাকে তুমি একটু দেখে নেবে, না পারলে আমার জিজ্ঞেস হ্যাঁ, করবে, slow আমি করে বলে দেবো। আচ্ছা, তাহলে আরো একবার শোনো, ইনফিনিটিভ বা জিরান্ড এরা যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে তাই এদের মধ্যে কিছু না কিছু ভার্বাল টেন্ডেন্সি থাকবেই, যতই এরা নাউনের মতন কাজ করুক, যতই এরা সাবজেক্ট অবজেক্টের মতন কাজ করুক, কিন্তু ভার্বের টেন্ডেন্সি থাকবে। সেই জন্য বললাম যে যদি ট্রানজিটিভ ভার্বের দিয়ে কোনো ইনফিনিটিভ তৈরি হয় তাহলে তার অবজেক্ট নেওয়ার একটা গুণাবলী থাকবে, আর যদি নন ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে তৈরি হয় তাহলে তার অ্যাডভার্ব নেওয়ার সুযোগ থাকবে, চেষ্টা থাকবে। এবার এই কথাটা কেন গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সটার দিকে তাকাও। এই যে সেন্টেন্সটা লিখেছি, আই ওয়ান্ট টু গো বলে এখানে ফুল স্টপ দিয়েছি, আমার প্রশ্ন, ইজ ইট আ সেন্টেন্স? আই ওয়ান্ট টু গো, ইজ ইট আ সেন্টেন্স? না স্যার। এই ভাবটা পুরো প্রকাশ হচ্ছে না, হ্যাঁ, কমপ্লিট হচ্ছে এইটাকে না। মনের ভাব প্রকাশ বলা হচ্ছে যাবে না। না। ভেরি গুড। সেন্টেন্স মানেই হচ্ছে কমপ্লিট সেন্স। সেন্টেন্স মানে কি? কমপ্লিট সেন্স। তাহলে মনের ভাব সম্পূর্ণ রূপে যদি প্রকাশ না পায় তাহলে সেটাকে বাক্য বলা যায় না। তাহলে যখনই তুমি বলছো আই ওয়ান্ট টু গো, তখনই শ্রোতা তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে না কোথায়, করবে না? কোথায়? তার মানে তুমি কথাটা বললে সেই একদম। সেন্সটা ক্লিয়ার হয়নি, যার জন্য শ্রোতা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে কোথায়।
এই জন্য তোমাকে এইটাকে যদি সেন্টেন্স হিসাবে লিখতে হয় তাহলে এখান থেকে ফুল স্টপ ডিলিট করে দিয়ে তোমাকে একটা ডেস্টিনেশন দিতে হবে, কারণ গো মানে যাওয়া, যাওয়া মানে কোনোটা না কোনো জায়গায় তো যাচ্ছ। তাহলে লিখো আই ওয়ান্ট টু গো দিয়ার, দিয়ে দাও এটা দিয়ার। তাহলে এই যে দিয়ার অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বকে নেওয়ার পরে এটা এই সেন্সটাকে কমপ্লিট করলো। আর গোটা কেমন ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কেমন ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আবার খেয়াল করো, আমি বললাম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই বলে এরকম যদি ফুল স্টপ দিয়ে দিই, এটাকে কি সেন্টেন্স বলা যাবে? না, যাবে না। তাহলে তুমি যখন না, বলছো কি আই খেতে ওয়ান্ট টু চাই ইট, সেটা তার মানে সঙ্গে সঙ্গে শ্রোতা তোমায় জিজ্ঞেস করবে, আরে ভাই কি খেতে চাস, তখন তোমাকে কিছু তো বলতে হবে। তো আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এবার এই যে ম্যাঙ্গোটা আসলো, এই ম্যাঙ্গোটা কার অবজেক্ট হিসাবে আসলো? এই টু ইটের অবজেক্ট হিসাবে এসেছে, বুঝতে পারছো? তার মানে এই সেন্টেন্সের মধ্যে ওয়ান্টের অবজেক্ট হচ্ছে টু ইট, আর টু ইটের অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। আশা করছি বোঝাতে পেরেছি সবাইকে। আর একবার স্যার, দাদা ওই আই ওয়ান্ট এ পেনে তো ওয়ানটা ট্রানজিটিভ বলেছিলেন তখন। হ্যাঁ একদমই তাই, এইটা ইনট্রানজিটিভ ওখানে তো এক্সাম্পল দিলাম, সম্পূর্ণ রয়েছে। এটা ট্রানজিটিভ আর এক্সাম্পল এখানে দিচ্ছি। অ্যাডভার্ব হলো বলে ইনট্রানজিটিভ হলো। হ্যাঁ এটা ইনট্রানজিটিভ ভার্ব, দেখো গো একটা ইনট্রানজিটিভ ভার্ব, ওয়ান্ট একটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, যেহেতু এখানে ইনট্রানজিটিভ ভার্বটাকে দেখালাম, তো এখানে এবার ট্রানজিটিভ ভার্বটাকে দেখাচ্ছি। ওকে, দেখো এবার তুমি জিজ্ঞেস করো তো, ভেঙে ভেঙে বলো, আই ওয়ান্ট হোয়াট, আই ওয়ান্ট খেতে, হোয়াট, to eat, খেতে, টু ইট। to তার মানে eat। ওয়ান্টের অবজেক্ট নয় কি এটা? এই টু ইটটা হচ্ছে ওয়ান্টের অবজেক্ট, তার মানে ইনফিনিটিভ, এটা নাউনের কাজ করছে অবজেক্ট যেহেতু। এবার এটা বলে যদি আমি ফুল স্টপ দিতাম তাহলে তো মিনিং ক্লিয়ার হতো না, সঙ্গে সঙ্গে শ্রোতা জিজ্ঞেস করতো কি খেতে চাস, ম্যাঙ্গো। তাহলে এই ম্যাঙ্গোটা যুক্ত করার পরে এটাকে একটা সেন্টেন্স বলবো, কারণ এর সেন্সটাকে কমপ্লিট করতে পেরেছে। ওকে, তাহলে এই ম্যাঙ্গোটা কার অবজেক্ট হলো, ওয়ান্টের অবজেক্ট না টু ইটের অবজেক্ট? টু ইটের, টু ইটের। তাহলে যে টু ইট নাউন হওয়া সত্ত্বেও সে ভার্বকে অবজেক্ট নিচ্ছে, কেন নিচ্ছে? কারণ ওই যে স্বভাব যায় না মোলে। বুঝতে পেরেছো এত কিছু স্বভাব নিয়ে কেন কথা হলো? যেহেতু ওটা ভার্ব, আলটিমেটলি ওটা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তো ভার্বের টেন্ডেন্সি ওর থাকবে। যদি ট্রানজিটিভ ভার্ব হয় অবজেক্ট নেওয়ার টেন্ডেন্সি থাকবে, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় অ্যাডভার্ব নেওয়ার টেন্ডেন্সি থাকবে। দুটো এক্সাম্পলে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। ইফ নট দেন প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখবে, ওখানে আলোচনা করা আছে এগুলো নিয়ে। ওকে, হ্যাঁ দাদা, ভার্ব কিন্তু নন মেন ভার্ব। ইয়েস, এই জন্য এটাকে নন মেইন ভার্বও বলা হয়, ইনফিনিটিভ বা জিরান্ডকে। এবার তাহলে একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসে, কি প্রশ্ন আসে? সেটা হলো দাদা, যদি ইনফিনিটিভ বা জিরান্ড নাউন হিসাবে কাজ করে, ভার্বাল টেন্ডেন্সি দুটোর মধ্যেই আছে, তাহলে দুটো কেন করতে হলো? একটা করলেই হতো, তাই না? হয় ইনফিনিটিভ করতে হতো, না হলে জিরান্ড করতে হতো, এই দুটোকে তৈরি করলো কেন? এরকম প্রশ্ন আসবে কি না আসবে না? হ্যাঁ স্যার। তবে গিয়েই তো ক্লাসিফিকেশন হবে। শুনে রাখো, ইনফিনিটিভ বা জিরান্ড এরা দুজনেই ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কথা। এরা দুজনেই নাউনের কাজ করে, ঠিক কথা। এদের দুজনেরই ভার্বাল টেন্ডেন্সি আছে, ঠিক কথা। তা সত্ত্বেও এদের দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। কিসের পার্থক্য? এখন আমরা দেখতে চলেছি। ওকে, সো আশা করছি এই পর্যন্ত প্রত্যেকটা নোট তোমাদের কমপ্লিট হয়েছে, তাই না? হ্যাঁ। একটা কথা সবাই মনে রাখবা, স্ক্রিনে যা কিছু লিখছি আমি, মনে করবা গুরু বাক্য, অ্যাজ ইট ইজ লিখে রাখবে। তাহলে কি হবে, যখন তুমি খাতাটা দেখবে না, তখন এই ভিডিওটার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিন তোমার মাথার মধ্যে আসবে। বুঝতে পারলে? এটাকে বলা হয় ভিজুয়াল মেমোরি। চলো, আচ্ছা, তাহলে এবার আমরা একটু এদের মধ্যে অ্যানালজিটা দেখি। হ্যাঁ, মানে তুলনাটা দেখি জিরান্ডকে আর ইনফিনিটিভকে। তো সবার প্রথমে আমরা ইনফিনিটিভকে লিখি। ওকে, আর ইউ ফিলিং বোর? না স্যার, একদম না। চলো দেখো, ইংরেজিতে যেটা হয় কি, সেটা হচ্ছে যে একটা প্রসঙ্গ বলতে গিয়ে আরও বিষয়, অনেকগুলো প্রসঙ্গ সাথে যুক্ত হয়ে যায়, যার কারণে আমাদের একটু অসুবিধা হবে প্রথম। কিন্তু যখন তোমরা আবার আমার রাস্তাতে চলে আসবা, মানে যখন তোমরা আমার ট্র্যাকে চলে আসবা, তখন এরকম ফিল হবে না। যার জন্য কি করতে হবে, রেকর্ডেড ক্লাসগুলোকে অন্তত 2-3 বার করে দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। বেশ, চলো তাহলে ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড। একটু হাঁচি পাবে, দাঁড়াও।
না আর পাবে না। ইনফিনিটিভ আর জিরান্ড। ইনফিনিটিভকে কখন, আচ্ছা তোমরা কেউ এই যে দেখবা যে যখন দুর্গাপুজো আসবে না, দুর্গাপুজো আসলে মহালয়া হয় তো সপ্তাহখানেক আগে, তো এই মহালয়া যখন দেখবা প্রত্যেকটা টিভি চ্যানেলগুলোতে দেখবা যে লেখা থাকে 10 days টু গো, হ্যাঁ 5 days টু গো, 4 days টু গো, আসে না এরকম এক একটা দিন কাছে এগিয়ে আসে আর দিন কমতে থাকে। 100 দিন থেকে শুরু করে। হ্যাঁ মানে ওপর দিন থেকে ওপরে ওপরে লেখা থাকে না যে 10 হ্যাঁ days দাদা থাকে থাকে। টু গো লেখা থাকে। হ্যাঁ এই যে 10 days টু গো লেখা আছে, এটার মানে কি? এটার মানে থেকে ইনফিনিটিভকে বোঝা সহজ। মনে রাখবা ইনফিনিটিভ আমরা ব্যবহার করি আনরিয়াল অ্যাকশনের জন্য। আরেকবার বলো তো কিসের জন্য? আনরিয়েল Unreal অ্যাকশনের জন্য। action। Very good. Unreal action। এবার কথা হলো দাদা আনরিয়াল অ্যাকশন মানে কি? আনরিয়াল অ্যাকশন মানে যত ফিউচার টেন্সের কাজ কারবার আছে, মানে গোটা ফিউচার টেন্সটাই হলো আনরিয়াল অ্যাকশনকে নিয়ে আলোচনা করে। কেন? আমি বললাম কি, স্যার হ্যাঁ বলো। স্যার শুনছেন? হ্যাঁ শুনছি, বলো। বলছি স্যার এমার্জেন্সি লেফট নিতে হ্যাঁ হচ্ছে, ওকে ওকে ওকে, আমি পরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলছিলাম, আনরিয়াল অ্যাকশন। হ্যাঁ আনরিয়াল অ্যাকশন ফিউচার যে যার কোনো সমস্ত কিছু ফিউচার। ঠিক, ফিউচার টেন্স মানেই হচ্ছে আনরিয়াল অ্যাকশনস নিয়ে কাজ কারবার করা। আমি বললাম কি যে কালকে আমি স্কুলে যাব, এটা আমি বললাম, কিন্তু আমি বলো তো আমি কি স্কুলে গেছি? যাওয়ার হয়নি, কাজটা কি যাবো। হয়েছে? নাও যেতে পারি। যাওয়ার কাজটা কি হয়েছে? না হয়নি। তাহলে না। যে কাজটা হয়নি তাকে কাজ বলবো কি করে? বুঝতে পারছো আমার কথা? যে এটাই কাজটা- আনরিয়াল। হ্যাঁ যে কাজটা হয়েছে সেটা রিয়াল অ্যাকশন, মানে অতীত আর বর্তমান মিলিয়ে, অতীত আর বর্তমান মিলিয়ে যে কাজ হয় সেটা রিয়াল অ্যাকশন, মানে পাস্ট আর প্রেজেন্ট এটা হলো রিয়াল অ্যাকশন। আর ফিউচারে যা কিছু হবে সেগুলো কি হবে? সব আনরিয়াল অ্যাকশন হবে, কারণ সেগুলো হয়নি, কাজ হয়নি, তাহলে তাকে কাজ বলবো কি করে? তো মনে রাখবে ইনফিনিটিভ সেই আনরিয়াল অ্যাকশনের জন্যই ব্যবহার করা হয়, আর জিরান্ড ব্যবহার করা হয় রিয়েল অ্যাকশনের জন্য। তাহলে রিয়াল কোথায়, জিরান্ড কোথায় ব্যবহার হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর Present ইনফিনিটিভ past। কোথায় ব্যবহার হবে? আসলে টেন্স বলাটা Future। ঠিক হচ্ছে না, ভবিষ্যৎ। সেন্স বলতে হবে। মানে ইনফিনিটিভ ব্যবহার হবে ফিউচার সেন্সে, জিরান্ড ব্যবহার হবে পাস্ট বা প্রেজেন্ট সেন্সে। ক্লিয়ার হলো? নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নোটটাকে একবার লেখো, ইনফিনিটিভের মধ্যে নোট লেখো যে ইনফিনিটিভ শোজ, ইনফিনিটিভ shows actions, infinitive shows actions which are related to না না দাঁড়া এক মিনিট দাঁড়াও, কি বলছিলাম যেন? ইনফিনিটিভ শোজ এখানে না একটা শব্দ যুক্ত করো, আনরিয়াল অ্যাকশন, মেইন কথাটাই তো লেখা হয়নি। তাহলে ইনফিনিটিভ শোজ আনরিয়াল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু ফিউচার সেন্স। ফিউচার টেন্স নয়, সেন্স লেখো। ফিউচার ওকে, টেন্স লিখলে আবার তাহলে মনে করবা ইনফিনিটিভ কি তাহলে পাস্ট টেন্সে ইউজই হবে না, এমনটা নয়। সেন্স, ফিউচার সেন্স, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো ইনফিনিটিভ তাহলে কাকে বলবো আমরা? ইনফিনিটিভ শোজ আনরিয়াল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু ফিউচার সেন্স। আর জেরান্ডকে কি বলবা? লেখো জেরান্ড শোজ রিয়াল অ্যাকশনস which are related to past or present sense, okay, past or present sense গেল। এক্সাম্পল দিলে তোমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের আসলে আলোচনাটা আজকে কি হচ্ছে। ওকে দেখো আমি বললাম কি একটা ইনফিনিটিভের একটা এক্সাম্পল লিখছি। আমি বললাম যে I decided not to do the work। এর বাংলা কি? এটার বাংলা কি? আমি ঠিক করলাম যে আমি ওই কাজটা করব না। সাবাস, আমি ঠিক করেছিলাম ওই কাজটি করব না। করেছিলে?
না। করো। হ্যাঁ তার মানে এটা কি টু ডু দ্য ওয়ার্কটা ফিউচার সেন্স বোঝাচ্ছে না? যদি এটা অতীতকালের সেন্টেন্স, তবুও ভাবো একবার ভালো করে সেন্টেন্সটাকে বাংলা করে ভাবো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি করব না, করেছিলে? না, না, শুধু করিনি। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্যার, মানে অ্যাকশনটা নেওয়া হয়নি যে করব, একদম। মানে করবই বা কিছু। হ্যাঁ, আরো মানে এক্সাম্পল দেখো। সিদ্ধান্ত নিয়েছিল যে করব, হ্যাঁ, কিন্তু আরো এখনো এক্সাম্পল করেনি। দেখো। আমি বললাম আই ওয়ান্ট টু গো, তুমি গেছো? আই ওয়ান্ট টু গো মানে কি? না আমি যেতে চাই, তুমি কি গেছো? না। যাওনি। এগুলোর মাধ্যমে প্রত্যেকটার মাধ্যমে ফিউচার সেন্স বোঝাচ্ছে না কেন? বোঝাচ্ছে কিনা বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। বুঝতে পারছো তো? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা। এখানে যে এক্সাম্পলটা দিলে যে আই ডিসাইডেড নট টু ডু দ্য ওয়ার্ক, হুম। তো মানে এখানে বাংলা হচ্ছে যে এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই কাজটি করব না। হ্যাঁ, স্যার তার মানে এখানে কি তুমি কিছু ওই কাজটা এখানে কোনোদিনই করনি। স্যার এখানে কিছুটা এরকম হয় না যে আমি কাজটা করে ফেলেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না করব না, না। তা মনেই হচ্ছে না। আই ডিসাইডেড নট টু ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি করব না, এর অর্থ তুমি কাজটি করনি। ভালো করে বাংলাটা বলো, তুমি কি বলছো? আমি ঠিক করেছিলাম ওই কাজটি করব না। এর মানে কি তুমি করেছিলে? না, করিনি। করনি তো। ফিউচার সেন্স মানে ইনফিনিটিভকে কখনোই তুমি অতীতের সেন্সে নিতেই পারবে না, সম্ভবই নয়। ওকে, আরো দেখো। আমি বললাম আই ওয়ান্ট টু হ্যাভ আ বাইক, মানে আমি একটা বাইক কিনতে চাই, বা আমি একটা বাইক পেতে চাই, বা আমি চাই একটা আমার একটা বাইক হোক। ইউ ডিড হ্যাভ। নো, আমি No, চেয়েছি sir. কিন্তু হয়নি। নো স্যার, নো। তার মানে বুঝতে পারছো, ইনফিনিটিভ ফিউচার সবসময় আনরিয়েল অ্যাকশনসকে দেখায়, যেটা রিলেট করে ফিউচার সেন্সের সাথে। হচ্ছে কিনা ক্লিয়ার? হ্যাঁ দাদা হচ্ছে। এবার জিরান্ডের এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। দেখো জিরান্ডের এক্সাম্পল দেখো। আমি বললাম কি যে আই হ্যাভ স্টপড, I have stopped thinking, I have stopped thinking about the future, এর মানে কি? আমি আমি ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিচ্ছি। তার মানে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে, হ্যাঁ তাই না? তো তাই। হ্যাঁ হ্যাঁ তার মানে দেখো তো এইটার মাধ্যমে অতীত কাজকে বোঝাচ্ছে কিনা? হ্যাঁ একদম। অতীতে তুমি কোন একটা কাজ করতে, সেটাকে তুমি এখন আর করবে না বলে সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু এইটাকে সেই সেন্সে কি ইউজ করতে পারছো? পারবে না, কখনোই না, পারবে না। পাচ্ছি না। বুঝতে পারলে? আর এক্সাম্পল দেখো। আই লাভ রিডিং গীতা ডেইলি, এই বাক্যটার বাংলা মানে কি? আমি রোজ গীতা পড়তে ভালোবাসি। ভালোবাসি। আমি প্রত্যেকদিন গীতা পড়তে ভালোবাসি। তার মানে তুমি প্রতিদিনই পড়ো, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। তার মানে হুম, এটার হুম। মাধ্যমে কি বোঝাচ্ছে? পাস্ট অ্যাকশনস বা প্রেজেন্টের কন্টিনিউয়াস অ্যাকশনস বোঝাচ্ছে, তাই নয় কি? হুম হুম হুম। That's হ্যাঁ all. স্যার। তাহলে জিরান সবসময় রিয়েল অ্যাকশনসের জন্য আমরা ব্যবহার করি, আর ইনফিনিটিভকে আমরা আনরিয়েল অ্যাকশনসের জন্য ব্যবহার করি। আর রিয়েল অ্যাকশন মানেই পাস্ট অথবা প্রেজেন্ট সেন্স, আর আনরিয়েল অ্যাকশনস মানেই ফিউচার সেন্স। আশা করছি আমরা ইনফিনিটিভ আর জিরান্ড আজকে খুব ভালো করে বুঝতে পেরেছি, তাই নয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। দাদা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। তাহলে আমি আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দেব, যার কারণে ইনফিনিটিভ ফ্রেজ আর জিরান্ড ফ্রেজকে একটু শেখাবো। তোমরা কোনো মানে অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? না স্যার। ঠিক না স্যার, কোনো কথা না। ঠিক ঠিক। পড়াশোনাটাকে একদম মজার মতন করে ভাবতে পারলে না, এটা ভালোই লাগে, মজাই লাগে, ঠিক আছে না? ওকে, চলো এবার আমরা এইগুলোকে না ফ্রেজে ইউজ করব। তাহলে এবার একটু বলে দিই, এখানে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলবে দাদা? যে ফ্রেজের মধ্যে ইনফিনিটিভ থাকবে সেটাই ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে জিরান্ড ফ্রেজ কাকে বলবে? যে ফ্রেজের মধ্যে জিরান্ড থাকবে, দ্যাটস অল, হয়ে গেল। আর দরকার আছে কিছু? ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? হ্যাঁ বলো। মানে ফিউচারটাকেই স্যার বোঝাবে অ্যাকচুয়ালি। ফিউচার টেন্স নয়, ফিউচার সেন্স। ফিউচার সেন্সটাকেই বোঝাবে শুধু। একদমই তাই, একদমই তাই, ঠিক আছে। দেখো জিরান্ড মানে হচ্ছে অ্যাকশন ডান, ওকে।
আর ইনফিনিটিভ মানে অ্যাকশন টু বি ডান। আরেকবার বলি, জিরান্ড মানে হচ্ছে অ্যাকশন টু ডু, এটাকে বোঝায়। আর সরি অ্যাকশন, এটাকে জিরান্ডকে বোঝায় হচ্ছে অ্যাকশন ডান, আর এইটাকে বোঝায় অ্যাকশন টু বি ডান। টু বি ডান, হ্যাঁ। ওকে, তাহলে জিরান্ড মানে অ্যাকশন ডান, মানে জিরান্ড মানে যে কাজটা হয়ে গেছে, বুঝতে পারলে, মানে অতীতের সেন্স, রিয়েল অ্যাকশনস। আর ইনফিনিটিভ মানে অ্যাকশন টু বি ডান, যেটা হবে, মেবি টু বি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ, ছেড়ে দাও এটাকে। এবার এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যেত। দেখো, জিরান্ড আর ভার্বাল নাউন বলে একটা ব্যাপার আছে, জানো তো? ভার্বাল নাউন বলে একটা টার্ম আছে, ভার্বাল নাউন। এখন তোমরা বলবে দাদা ভার্বাল নাউন কি গো আবার? ভার্বাল নাউনও তাই, রুট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বাল নাউন তৈরি হয়। সো তোমরা আমায় নেক্সট ক্লাসে একবার মনে করিও, ভার্বাল নাউনটাকে আমি পড়িয়ে দেবো। ওকে? হ্যাঁ, পার্টিসিপেলের একটা ব্যাপার আছে না এটাতে? এগুলো কিচ্ছু পার্টিসিপেল আলোচনাই হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো পার্টিসিপলটাও আমি পড়াবো তোমাদের, পার্টিসিপলটাও নেক্সট সামনে কোন একটা ক্লাসে পড়বো। ওকে? পার্টিসিপল আমাদের রাইটিংসের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটা হলো পার্টিসিপল। ওকে? সো ডোন্ট ওয়ারি, এক এক করে ধীরে ধীরে আমাদের চলবে। আমি আবার বলছি, ইংলিশ ক্লাসগুলোকে অন্তত 2-3 বার করে একবার ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে, খাতাটা সামনে, নোটটাকে খাতা সামনে রেখে কানে হেডফোন দিয়ে জাস্ট ক্লাসটাকে একবার শুনে নেবে আর নোটের দিকে তাকিয়ে থাকবে। তাহলে দেখবে তোমাদের পুরো কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। কেন কি, ভালো করে শোনো, ডব্লিউবিসিএসে কোয়েশ্চেনের প্যাটার্ন হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে। তোমরা যে বিগত দিনে ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো, সেই ক্লার্কশিপ পরীক্ষাতেই বুঝতে পেরেছো তো যে ইংরেজির লেভেল কোথায় নিয়ে গেছে? হ্যাভ ইউ গট এনি আইডিয়া? তো সেই ক্ষেত্রে আমাদের যদি গ্রামারের একদম পুঙ্খানুপুঙ্খ নলেজ না থাকে তাহলে কিন্তু আমাদের বিপদ হতে পারে। এই কারণে এই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। আজকের ক্লাসে মাত্র 50 জন না 52 জন জয়েন করেছিল আমি দেখলাম, তো বাকিরা সবাই মনে করছে যে আমরা হয়তো পারি, কিন্তু এমনটা ভাবার দরকার নেই কিন্তু। হ্যাঁ, আমি এটা প্রত্যেককেই বলছি। তারপর তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে, আমার আর কি, আমার তো বলা কাজ, তাই বলি। চলো আমরা একটা পাশে ইনফিনিটিভ ফ্রেজকে রাখবো, আর একটা পাশে আমরা জিরান্ড ফ্রেজকে রাখবো। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, আমি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ নাও। তাহলে একটা পাশে আমি ইনফিনিটিভ ফ্রেজকে রাখবো, একটা পাশে আমি জিরান্ড ফ্রেজকে রাখবো। আজকে কি টাইম হয়ে গেছে? 10:23 বাজে, তার মানে আজকে আমরা শেষ করে দাদা দিই। কি বলো, আজকে শেষ করে দেবো এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা পরের দিন। ঠিক ঠিক, আজকে থাক, বেশি দিলে আবার মাথা যন্ত্রণাও করতে পারে। ঠিকই। স্যার আপনারও শরীরটা খারাপ আছে, একটু রেস্ট নিন। হ্যাঁ, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি দেখে একটু ঘুমানোর চেষ্টা করবো এখন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, তাহলে গুড নাইট অল, সবাই খুব ভালো থেকো।